আচ্ছা, অর্থতে কিন্তু অনেক টাকা পয়সা, ঠিক আছে? তাড়াতাড়ি অর্থতে চেঞ্জ করতে গেলে অর্থতে আসেন আপনারা। অর্থতে কিন্তু ঢাকা ডেন্টালে কিন্তু একটা এলিট সাবজেক্ট হচ্ছে অর্থ। যখন আপনার ওএমএস এ কাজ করবেন, এরপর অর্থ এসে দেখবেন যে তখন মনে হবে না, এই ডিপার্টমেন্টে আসা উচিত ছিল। ঠিক আছে, অর্থ কিন্তু অনেক ভালো, ঠিক আছে। অর্থতে হচ্ছে আপনার কোনো রিস্ক নাই আর কি। মানে আপনি যাবেন, সুন্দর করে যাবেন, কাজ টাজ করে চলে আসবেন। রক্ত নিয়ে খেলাধুলা নাই এখানে, ঠিক আছে। রক্ত নিয়ে খেলবে কারা? যারা ওএমএস এর। আপনারা যাবেন, একটু সুন্দর করে সেজে গুজে যাবেন, গিয়ে কাজটা শেষ করে আবার চলে আসবেন। যে ড্রেসে যাবেন ওই ড্রেসে চলে আসতে পারবেন। কিন্তু ওএমএস এর ক্ষেত্রে কি হবে, দেখা যায় রক্ত ভরে গেছে, এ ভরে গেছে, সে অনেক। তারপর হচ্ছে কি ক্যাজুয়ালিটিতে পাসের গন্ধ, এত গন্ধ, টাইম আছে বলেন? এই জন্য হচ্ছে আমাদের অর্থটা হচ্ছে একটু। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। এখানে কিন্তু চান্স পেলে ছবি তুলতে হবে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা তাহলে এখন, আচ্ছা এখন আমরা উদাহরণ থেকে প্রতিবারই কিছু কমন জায়গা আছে, সেই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে। যেমন, আচ্ছা জানুয়ারি 2026 থেকে আমরা যে কিছু জিনিস দেখি প্রশ্ন ওখান থেকে আসছে। একটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ যে অরিজিন, এখান থেকে প্রতিবারই জানুয়ারি 2026 দুইটা প্রশ্ন আসছে যে এক্টোডার্ম বা এন্ডোডার্ম বা মেজোডার্মের অরিজিন আছে না, এই অরিজিন থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। এরপর দেখেন এনামেল থেকে প্রশ্ন একটা আসছিল। এনামেল থেকে আসছিল এরকম যে এনামেল পারমিয়াবিলিটি কোনগুলো জিনিসের উপর ডিপেন্ড করতেছে, এটা মানে এনামেলের আমাদের যে ফিচারটা আছে প্রথম পেজে, এই ফিচার থেকে প্রশ্ন আসে। এরপর পিডিএল থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। পিডিএল থেকে আমরা কি বলবো, কোন কোন ফাইবার আছে সব থেকে, পিডিএল এর সব থেকে বেশি ফাইবার কোনটা? অবলিক ফাইবার। এইগুলো জিনিস তো কমন জিনিস, এগুলো তো ভুল করা যাবে না কখনো। তারপর একটা যদি আপনার ইনকমপ্লিট রুট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ফাইবারটা পাবো না? এপিক্যাল ফাইবার যেটা, এটা কিন্তু আমরা কি পাবো না। তারপর একটা মাল্টি রুটেড টুথের ক্ষেত্রে কোন ফাইবার থাকে? ট্রান্সসেপ্টাল ফাইবার। আচ্ছা, এরপর আমাদের সব থেকে অর্থের ক্ষেত্রে কোন মানে আমরা যদি ফোর্স দেই, তাহলে কোন ফাইবারটা সব থেকে বেশি রিল্যাক্স হয়? ট্রান্সসেপ্টাল। ট্রান্সসেপ্টাল তো এটা সুপ্রাক্রিস্টাল ফাইবার বলা হয়, ঠিক আছে। আর যদি না থাকে সুপ্রাক্রিস্টাল ফাইবার, তাহলে আমি কি দেখাবো? অক্সিডালিন ফাইবার। এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অক্সিডালিন ফাইবার। এরপর ডেরিভেটিভস অফ পাউস থেকে দেখেন, এখানে তিনটা প্রশ্ন আছে। ডেরিভেটিভস অফ পাউস কোনটা ফার্স্ট থেকে আছে, সেকেন্ড থেকে এবং থার্ড, তিনটা থেকেই পরীক্ষা আসছে। এরপর কোলাজেন, টাইপ 1 কোলাজেন কোথা থেকে? আর্টিকুলার কার্টিলেজে কোন কোলাজেন থাকে? আর্টিকুলার কার্টিলেজে কোন কোলাজেন থাকে? বললেনি কেউ? নাই, শব্দ হয় না কেন? ড্রপ করে দিছে। আর্টিকুলার কার্টিলেজে কোন কোলাজেন থাকে? টাইপ 2 কোলাজেন, টাইপ 2। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের এপিথেলিয়াম থেকে আমরা লাইনিং এপিথেলিয়াম আর কি লাইনিং এপিথেলিয়ামের মধ্যে পার্থক্য করবো। পাল্প থেকে চারটা প্রশ্ন আসছে। পাল্প থেকে প্রশ্ন আসছে এরকম যে পাল্প ফ্রন্ট থেকে একটা প্রশ্ন আসছিল, পাল্প স্টোন থেকে। তারপর পাল্পের আমাদের টু থেকে এপিক্যাল ফোরামেন আছে না, এপিক্যাল ফোরামেনের চারপাশে কোন কোন স্ট্রাকচার আছে এটা। আর পাল্পের হিস্টোলজিক্যাল ফিচার যেটা, এখান থেকে প্রশ্ন আসছিল। এবার অর্থনৈতিক ফোর্স। আচ্ছা, অর্থনৈতিক ফোর্স থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে জানুয়ারি 2026-এ। তাহলে অর্থনৈতিক ফোর্স হচ্ছে কি, আমরা যদি ফোর্স দেই তাহলে একটা তাদের চারপাশে, আপনারা রিসেন্টলি যারা পাস করছেন তারা জানেন যে দুই ধরনের জোন থাকে। এটা কি প্রেসার জোন, আর এটা কি টেনশন জোন। তো প্রেসার জোনে আমাদের কি হবে, টেনশন জোনে কি হবে, এটা পরীক্ষা আসছিল এবার। তাহলে আমাদের, আমরা যেদিকে ফোর্স দিব, মানে যারটা যেদিকে মুভ করবে, এদিকে হচ্ছে কি আমাদের কি থাকবে, প্রেসার জোন। আর অপোজিটে কি থাকবে আমাদের, টেনশন জোন। তার মানে প্রেসার জোনে আমাদের অস্টিও ক্লাস্টিক অ্যাক্টিভিটি কি থাকবে, বাড়বে। অস্টিওক্লাস্ট কি করে, আমাদের বোন রিজলভিং করে। আর অন দা আদার হ্যান্ড, এদিকে আমাদের অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়বে। এটা কি করে, আমাদের বোন ফরমেশন করে। এবার এই প্রশ্নটা পরীক্ষা আসছিল অর্থনৈতিক ফোর্স থেকে। এরপর কি টেস্ট বার থেকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আপনার অ্যানাটমি থেকেও কি প্রশ্ন আসতে পারে। অ্যানাটমি থেকে আমরা কি টাং থেকে আলটিমেটলি আমাদের পেপিলা, যেটা পেপিলাটা ডিটেলস পড়ে ফেলতে হবে। এরপর এসেন্স থেকে রিসেন্টলি পরীক্ষা প্রশ্ন আসা শুরু করছে। দুইটা পরীক্ষা আসছিল, একটা এনামেলের এসেন্স পরীক্ষা আসছিল এবার, আর হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের কি এসেন্স। তার মানে বাকিগুলো আপনাদের পড়ে ফেলতে হবে। ডেন্টিনের এসেন্স কি হবে, পাল্পের ক্ষেত্রে কি হবে, এই জিনিসগুলো। জুলাই 2025 ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এনামেল থেকে দুইটা প্রশ্ন আসছে, ডেন্টিন থেকে দুইটা, তারপর পাল্প থেকে দেখেন 6টা প্রশ্ন আসছে।
তারপর পিডিএল থেকে দুইটা, টিএমজি থেকে নর্মালি এখান থেকে প্রশ্ন আসে না, এটা অ্যানাটমি থেকে প্রশ্ন আসে আর কি। তারপর টুথ ডেভেলপমেন্ট থেকে একটা, আর মরফোলজি থেকে হচ্ছে কয়টা, দুইটা। এই মরফোলজি আমাদের শীটে যেটা আছে একটু পড়ে ফেলেন, বেশি পড়তে গেলে মনে থাকবে না, ঠিক আছে? যে পার্থক্য যেগুলো আছে এই কটায় পড়ে যান, পড়ে গেলে আলটিমেটলি কাজ হয় না, স্যারটা কই থেকে দেয় কিছু মনে থাকে না। আমাদের সময় একটা প্রশ্ন দিছিল কোন কি ম্যান্ডিবুলার ফার্স্ট মলের কোন কাজ সব থেকে ছোট, ওটা তো কোনোদিনও পড়ে যাই নাই, কি দেখাইছে নিজেও জানি না। এই জন্য শীটে যতটুকু আছে অতটুকু পড়বেন। আর যদি আল্লাহ ভালো করে তাহলে তো কাজ তো কারাবিরি দিয়ে দিবে কোন দাঁতের অ্যানাটমি, সহজ প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের জানুয়ারি 2025 ক্ষেত্রে এনামেল থেকে একটা প্রশ্ন আসে, ডেন্টিন থেকে একটা আসছে, সিমেন্টাম থেকে তিনটা, পাল্প থেকে কি চারটা। পাল্প থেকে প্রতিবারই প্রশ্ন থাকে। পাল্প থেকে জানুয়ারি 2026 কিন্তু চারটা প্রশ্ন আসছে, আবার জানুয়ারি 2025 কয়টা প্রশ্ন আসছে, চারটা। তারপর ওরাল মিকোজা থেকে দুইটা, পিডিএল থেকে একটা, টেস্ট বার থেকে এবং টুথ মরফোলজি থেকে তিনটা। এই 2025 সালেই শুধু টুথ মরফোলজি থেকে বেশি প্রশ্ন আসছে, এর আগে কিন্তু টুথ মরফোলজি থেকে এভাবে প্রশ্ন আসে নাই। এবং রিসেন্টলি কিন্তু জানুয়ারিতেও কি প্রশ্ন আমাদের টুথ মরফোলজি থেকে আসে না, মানে স্যাররা যখন যেটা মন চায় ওটা দিয়ে দেয় আর কি। তার বেসিক আমাদের কি পিডিএল থেকে প্রশ্ন থাকবেই, পাল্প থেকে আমাদের প্রশ্ন থাকবেই, এনামেল আর কি ডেন্টিন। এখন সেলিভারি গ্ল্যান্ড থেকে একটা, টুথ ডেভেলপমেন্ট থেকে একটা, টুথ মরফোলজি থেকে একটা, এমিলোজেনেসি আর কি টুথ নোটেশন আছে। টুথ নোটেশন থেকে পরীক্ষা আসছিল প্রশ্ন, টুথ নোটেশন একটু দেখে যাবেন। যে আমাদের তিনটা নোটেশন আছে না, এই তিনটা নোটেশন আমাদের সময় আসছিল সম্ভবত পামার নোটেশনটা আসছিল, পামার কি এফডিআই সম্ভবত আসছিল, যে কোনো একটা, এফডিআই এর সম্ভবত আসছিল। ইউনিভার্সালটা পরীক্ষা আসে না, হয় পামার আসে না হলে কি আমাদের এফডিআই। জানুয়ারি 2024 ক্ষেত্রে এনামেল থেকে দুইটা, ডেন্টিন থেকে একটা, সিমেন্টাম থেকে দুইটা, ওরাল মিকোজা থেকে হচ্ছে দুইটা, পিডিএল থেকে তিনটা, তারপর ডেভেলপমেন্ট থেকে আমাদের কি দুইটা। তেইশের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থেকে দুইটা, পাল্প থেকে কয়টা, দুইটা, পিডিএল। আচ্ছা আমরা সামনে আগে এগুলো ছবি উঠাই না, হ্যাঁ? জানুয়ারি 23, তাহলে জুলাই 2025 সালে দেখেন আপনার টেম্পোরাল ম্যানিভার জন এজ চেঞ্জ আছে, সেটা আমাদের রিসেন্ট জানুয়ারি 2026 কিন্তু আসছে এজ চেঞ্জ। তার মানে জানুয়ারি প্রশ্নগুলো জানুয়ারিতে দিচ্ছে, জুলাইয়ের প্রশ্নগুলো জুলাইতে আসবে কিন্তু। তারপর জানুয়ারি 2025 ক্ষেত্রে দেখেন যে হার্ট টিস্যু, এনামেলের হার্ট টিস্যু মানে কি আপনার ওই ফিচার থেকে প্রশ্ন আসছে। এনামেল প্রতিবারে ফিজিক্যাল প্রপার্টিজ থেকে প্রশ্ন আসে। এনামেলের ফিজিক্যাল প্রপার্টিজ, ডেন্টিনের ফিজিক্যাল প্রপার্টিজ থেকে আসে না ভাবে, বাট এনামেলের ফিজিক্যাল প্রপার্টিজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আমাদের ক্লেফট লিপ আর ক্লেফট প্যালেট, এটার মধ্যে সবথেকে কমন কোনটা, কি ক্লেফট লিপ না ক্লেফট প্যালেট? ক্লেফট লিপ, এটা রাইট সাইডে বেশি হয় না লেফট সাইডে বেশি হয়? রাইট সাইডে বেশি হয়, এটা লেফট সাইডে বেশি হয়। ক্লেফট হচ্ছে কি আমাদের লেফট সাইডে সব থেকে বেশি হবে, হ্যাঁ। আপনারা অনেক কনফিডেন্স সঙ্গে ভুল ভুল উত্তর দেন। আচ্ছা এখন আসেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি আমরা পড়ে যাব, সেটা হচ্ছে এনামেল পড়বো, ডেন্টিন, সিমেন্টাম, পাল্প, ওরাল মিকোজা, পিডিএল আর কি টুথ ডেভেলপমেন্ট, ঠিক আছে? আচ্ছা এরপর ডিটেলস আমরা আলোচনা করবো কোনটা থেকে কতটুকু পড়বো আমরা। তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি আমাদের এনামেল, তারপর কি সিমেন্টাম, পাল্প। এখান থেকে আমি স্পেসিফিক কিছু জিনিস বলবো, ওই জিনিসগুলো মনে রাখবেন, পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন থাকে বারবার। আচ্ছা এনামেল থেকে আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিব হচ্ছে কি আমাদের এনামেল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই তিনটা আছে, পারমেবিলিটি, তারপর হচ্ছে কি ট্রান্সলুসেন্সি, কিসের উপর ডিপেন্ড করে, আর এটা কি আছে, তিনটা প্রপার্টি আছে না,
আর হার্ডনেস কিসের উপর ডিপেন্ড করে, তিনটা। এরপর আসে আমাদের এনামেল টাফ, স্পিন্ডার আর কি এনামেল ল্যামেলা পড়বো, হান্টার শেগার ব্যান্ড পরীক্ষা আসে মাঝে মাঝে। তারপর হচ্ছে এসেন্স পরীক্ষা আসলে এনামেল রড আর কি এমিলোজেনেসিস। এমিলোজেনেসিস নরমালি আমাদের কোথায়, ওইদিকে টুথ ডেভেলপমেন্টে চলে গেছে। তার মানে এখান থেকে আমরা ফিজিক্যাল প্রপার্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার আগে অবশ্যই আপনার দেখে যেতে হবে। আর হান্টার শেগার ব্যান্ড থেকে জাস্ট অপটিক ফেনোমেনন, এই জিনিসটা মনে রাখলে হবে। আর হচ্ছে হান্টার শেগার ব্যান্ডে যদি একটা এসবি আসে তাহলে কি দেখাবো, মেইন কজ কি হান্টার শেগার ব্যান্ডের? অপটিক ফেনোমেনন মেইন কজ না, মেইন কজ কি? হ্যাঁ, একটা অপশন ছিল না, ডিরেকশন অফ চেঞ্জ অফ এনামেল রডস, ওইটা কিন্তু এসবি তে দেখাইতে হবে, বাকিগুলো দেখায় কিন্তু কাজ হবে না, ওইটা কিন্তু মেইন কজ। আচ্ছা, এবার নাইস টু নো আমাদের লাইন অফ রেড জিএস করতে হবে। এই রড শিটটা একটু ডিটেইলস পড়ে ফেলবেন, রড শিট থেকে পরীক্ষা প্রশ্ন আসে, রড শিট। তারপর হচ্ছে লাইফ সাইকেল এমিলোব্লাস্ট, তারপর নার্ড এনামেল আর কি ডেন্টিনো এনামেল জাংশন। ডেন্টিন থেকে আমাদের সেম জিনিস প্রপার্টিজ পড়বো। আচ্ছা, কম্পোজিশন গুলো পড়ে ফেলবেন, কম্পোজিশন তিনটা একসঙ্গে পড়বেন, যে ভলিউম অনুযায়ী কত, আর হচ্ছে কি ওয়েট, এই তারপর সেন্সিটিভিটি, ওডোন্টোব্লাস্ট, এফেক্ট ডেন্টিন কি, ইফেক্টেড ডেন্টিনের মধ্যে কি পার্থক্য পড়ায় বলে ডেন্টিন। আচ্ছা, ইন্টারগুলো ডেন্টিন কোন ভিটামিন অভাবে হয়? ভিটামিন ডি, ভিটামিন ডি, ঠিক আছে। তারপর পেরিটিকুলার ডেন্টিন, প্রিডেন্টিন, প্রিডেন্টিন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ডিটেইলস পড়ে ফেলেন। প্রিডেন্টিন আর মেন্টাল ডেন্টিন, এই দুটা ভালো করে পড়বেন, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। টাইসে ডেন্টিন থেকে পরীক্ষা থাকে না, ডেট্রাইকও থাকে না, বাট প্রিডেন্টিনটা ভালো করে পড়বেন। আর কি মেন্টাল ডেন্টিন, একটা টুথের বালকে তৈরি করে কোন ডেন্টিন? সার্কামপালপার ডেন্টিন। আচ্ছা, সিমেন্টাম থেকে সবচেয়ে বেশি গুরুত্ব, যদি এখান থেকে চারটা অপশন আছে তার মধ্যে একটা আমরা পড়বো, সেখান থেকে পরীক্ষা থাকবে, সেটা হচ্ছে সেলুলার ভার্সেস। Recording in progress. সেলস অফ পাল্প যেটা, সেটা ডিটেইলস পড়ে ফেলবো। সেলস অফ পাল্প, এটা পরীক্ষা আসে রিসেন্টলি, পাল্প স্টোন আসছে পরীক্ষায়। পাল্প স্টোন নরমালি হচ্ছে আমাদের ইয়া থেকে, ওরাল ফিজিওলজি থেকে আসে আর কি। নাইস টু নোর মধ্যে ফাংশন, নার্ভ ফাইবার আমরা পড়বো। পিডিএল, পিডিএল থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা ফাইবার, এই ফাইবারটা এটা ডিটেইলস পড়ে ফেলবেন। এটা সম্ভবত যে অরবান্স আছে না একটা বই, অরবান্স বইতে আমার চার্ট দেওয়া আছে, ওই চার্টটা যদি ওটা কিন্তু শীটে নাই, ওই চার্টটা একটু বের করে পড়ে ফেলবেন। অরবান্সে একটা চার্ট আছে, যতগুলো ফাইবার আছে ফাইবার একটা চার্ট আছে, এই চার্টটা ওখান থেকে মুছতে পারবেন। আবার 10 কেট থেকে পড়তে যাবেন না, 10 কেটে কিন্তু অনেক বড় আছে, এত কিছু লাগবে না, শুধুমাত্র অরবান্সে একটা চার্ট আছে, ওই চার্ট থেকে পড়ে ফেলবে। আচ্ছা, ওরাল মিগোজা থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের টেস্ট বাড, এই টেস্ট বাড পরীক্ষার আগে অবশ্যই আমাদের দেখে যাইতেই হবে, টেস্ট বাড। তারপর হচ্ছে লাইনিং আর মাস্টিকটি মিগোজার মধ্যে পার্থক্য, পরীক্ষা আসে। ক্যারাটিনাইজড, এই যে লাইনিং মিগোজা মাস্টিকটি মিগোজা, তারপর ক্যারাটিনাইজ আর নন ক্যারাটিনাইজ সেম জিনিস, এগুলো একটা বলে আরেকটা কিন্তু হয়ে যাবে, কারণ লাইনিং মিগোজা যেটা আলটিমেটলি ক্যারাটিনাইজ নন ক্যারাটিনাইজ সেম জায়গায় পড়তেছে আমাদের। তারপর হচ্ছে মিকোজ অফ হার্ড প্লেট, মিকোজ অফ হার্ড প্লেট না পেলে আমরা ওখান থেকে কি করবো, হার্ড প্লেট কিভাবে ফর্মেশন হয়, এটা পরীক্ষা আসে। এরপর ডবল স্টার মধ্যে আমাদের মিকোজন জাংশন থেকে পরীক্ষা কখনো আসে নাই, সার্কাস এপিথেলাম থেকে পরীক্ষা আসে না। তারপর হচ্ছে ডেন্টিনোজিনাল জাংশন থেকে পরীক্ষা আসে না। বেসমেন্ট মেমব্রেনটা একটু পড়ে ফেলবেন এখান থেকে, বেসমেন্ট মেমব্রেন, এটা পরীক্ষা আসে। বেসমেন্ট মেমব্রেনে কোন কোলাজেন থাকে? টাইপ 4। আর নিচে যে কানেক্টিভ টিস্যুর সঙ্গে যুক্ত থাকে টাইপ 7, এটার নাম কি? অ্যাঙ্করিং ফ্যাক্টর। আচ্ছা, ইনফেডিস্টার কি কি? টুথ ডেভেলপমেন্ট থেকে আমরা ফর্মেশন অফ টুথ জার্ম আর কি স্টেজ অফ টুথ ডেভেলপমেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, স্টেজ অফ টুথ ডেভেলপমেন্ট।
আর ইরাপশন আর কি ডেসিডুয়াস এন্ড পার্মানেন্ট টিচার আমাদের যে ডিফারেন্সটা আছে এখান থেকে পড়বো। এমব্রায়োলজি থেকে নিউরার্কেস ডেরিভেটিভস পড়বো, ওই সেম জিনিস আর্টস এন্ড পাউসের কি ডেরিভেটিভ যেগুলো পরীক্ষা আসে। তাড়াতাড়ি শেষ করতে হবে, বড় ভাই নাহলে সমস্যা করবে। বড় ভাই ক্লাস আছে না? ডেরিভেটিভস অফ কি আর্টস আর পাউস। ডবল স্টার কি কি আছে আমাদের? ডেভেলপমেন্ট অফ ফেজ, ডেভেলপমেন্ট অফ ফেজটা পড়ে যাবেন ডিটেইলস, যে আমাদের মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে কোনটা আসে, তারপর হচ্ছে ম্যান্ডিবুলার প্রসেস থেকে কোনটা আসে আর কি ম্যাক্সিলারি প্রসেস থেকে কোনটা আসে। তারপর ডেভেলপমেন্ট অফ ম্যান্ডিবল, ট্রিপল স্টার মধ্যে আমরা টিএম যেটা পড়বো, টিএম যেটা নরমালি আমরা হচ্ছে ইয়া থেকে অ্যানাটমি থেকে পড়বো, আর সেলিভারি গ্ল্যান্ডটা পড়বো আমরা আর কি মরফোলজি। টেম্পোরাল জয়েন্ট থেকে আমরা কি কি পড়বো? নার্ভ সাপ্লাই পড়বো। নরমালি টেম্পোরামেন্টাল জয়েন্ট আমরা টোটালি হচ্ছে ইয়া থেকে পড়বো, অ্যানাটমি থেকে পড়বো, এখান থেকে পড়ার দরকার নেই এটা। সেলিভারি গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন পড়বো, তারপর হচ্ছে মায়োপেজিয়াল সেল খুবই গুরুত্বপূর্ণ, ডাক্টাল মডিফিকেশন কি, আর হচ্ছে আমাদের যে তিনটা ডাক্তার কি এটা পার্থক্য আছে না, এই পার্থক্যটা ওখান থেকে পড়বো। মরফোলজি থেকে যতগুলো ডিফারেন্স দেওয়া আছে আমাদের শিটে ওখান থেকে ওই জিনিসগুলো পড়ে ফেলবেন। আচ্ছা, এরপর আমাদের ওরাল ফিজিওলজি। ওরাল ফিজিও থেকে অনেক কম প্রশ্ন আসে, যেমন জানুয়ারি 2026 একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি হাইপো ক্যালসিমিয়া। আচ্ছা, আমাদের আয়নের মধ্যে দুইটা আয়ন, আমাদের একটা আয়ন সব থেকে বেশি পড়তে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম রিলেটেড যা পাবেন এটা আমাদের ডিটেলস পড়ে ফেলতে হবে। এটা মেইনলি আমাদের এন্ডোক্রাইন সিস্টেম যেটা আছে এখানে ভালো করে বলা আছে, ক্যালসিয়াম ওখান থেকে পড়বেন। তারপর হচ্ছে ফ্লোরাইডটা পড়বেন, এই দুটো পরীক্ষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম আর কি ফ্লোরাইড। নরমালি ক্যালসিয়াম বাড়াচ্ছে কোনগুলো আর কোনগুলো হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম কমায়, এটা পরীক্ষা আসে। এটা ইয়া ছিল না আইসিসি দিয়ে, মনে রাখবেন আইসিসি, এটা হচ্ছে ক্যালসিয়াম কি কমায় না বাড়ায়, আইসিসি, এটা দিয়ে খুঁজে বের করবেন। আচ্ছা, জুলাইতে আছে আমাদের কম্পোনেন্ট অফ স্যালাইভা আসছে ইমিউনোগ্লোবিন। আচ্ছা, ইমিউনোগ্লোবিনটা পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের কি পার্ট 1 ইমিউনোগ্লোবিন যেটা রাব্বি ভাই কি ক্লাস নিচ্ছে, ইমিউনোগ্লোবিন নিচ্ছে কি? আচ্ছা, ইমিউনোগ্লোবিন পরীক্ষার আগে অবশ্যই দেখে যাইতে হবে, এখান থেকে আপনার একটা প্রশ্ন থাকবেই এবং বারবার এক প্রশ্নই থাকে, সেটা হচ্ছে আমাদের স্যালাইভাটা কোন ইমিউনোগ্লোবিন থাকে এটাই পরীক্ষা থাকে, আর হচ্ছে একটা ফিটাসে ইমিউনোগ্লোবিন কোনটা যায়, এই দুটাই পরীক্ষা বারবার থাকে। তারপর হচ্ছে সিকেশন ডিউরিং রেস্টিং এসে কি হয়, সয়েলিং অ্যাজ কমপ্লেক্স প্রসিডিউর। তারপর জানুয়ারি 25-এ সেম জিনিস, ফাংশন অফ ওরাল মিকোজা সুইং, তারপর সাকিং আর কি ফাংশন অফ স্যালাইভা। তারপর সোর্স অফ ফ্লোরাইড ইমিউনোগ্লোবিন, তারপর কন্টেন্ট অফ স্যালাইভা ডেন্টাল প্লাগ আর কি জিঞ্জিভাল ক্লিভেজ। তারপর হচ্ছে ফাংশন অফ স্যালাইভা ইনক্রিজ কি আমাদের কি স্যালাইভা খেতে কোন কোন ফ্লোরাইড বাড়াচ্ছে, সলোইং সেন্টার কোনটা আর কি মাস্টিকেটরি সেন্টার কোনটা। বারবার সেম জিনিস, স্যালাইভার সেন্টার কোনটা, সয়েলিং সেন্টার কোনটা, টেস্ট বাডের কয় ধরনের টাইপ কোথায় থাকে, তারপর ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তারপর হচ্ছে জানুয়ারি 2023 ক্ষেত্রে ফাংশন অফ স্যালাইভা, বেলস পলসি, ফ্লোরাইড ফ্লোরোসিস, তারপর ইরোশন আর কি ডেন্টাল ক্যারিজ থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক কি কি আমাদের এখান থেকে? নরমালি ফিজিওলজির ক্ষেত্রে আমরা স্যালাইভাটা পড়বো, তারপর সয়েলিং এর মাস্টিকেশন পড়বো, টেস্ট বাড এন্ড কি টেস্ট সেন্সেশন। আচ্ছা, কোন ভিটামিন সব থেকে বেশি খেলে ক্লেফটেড হতে পারে বলেন দেখি? হ্যাঁ, হাইপার ভিটামিনোসিস এ যদি বেশি খায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ক্লেফট হয়। ট্রিপল স্টার টপিক কি কি? ফ্লোরাইড, এসেন্স অফ ওরাল স্ট্রাকচার, ফুড নিউট্রিশন, ক্যালসিয়াম এন্ড কি প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন যেখানেই পাবেন এখান থেকে পুরোটা করে ফেলবেন আর কি ক্যালসিয়াম। ডাবল স্টার জিসিএফ আর কি ক্যালসিয়াম মেটাবলিজম। ক্যালসিয়াম মেটাবলিজম আমাদের ওরাল ফিজিওলজির জন্য কি ডবল স্টার, বাট আমরা যদি ফিজিওলজি
কম্পেয়ার করি তাহলে সব থেকে ইনফিনিটি স্টার আমাদের ক্যালসিয়াম। এখানে কিছু ইনফিনিটি স্টার কথা বলা আছে যেগুলো আমার পরে যাইতেই হবে। ক্যালসিয়াম হেমোস্টাসিস, তারপর ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন অ্যাবজর্পশন কোনটা, ইফেক্ট অফ প্যারাথাইরয়েড হরমোন। ট্রিপল স্টার টপিক হচ্ছে এগুলো। ভিটামিন ডি করব, ভিটামিন কে আর ভিটামিন কি সি। আচ্ছা, এরপরে এরকম আপনি যখন চান্স পাবেন তখন বিসিবিএস থেকে একটা কিন্তু এভাবে একটা ইয়া দিবে, ঠিক আছে? আচ্ছা, বিসিবিএস থেকে চান্স হওয়ার পর কিন্তু বিসিবিএস একটা মেল দিবে, অনেক সুন্দর করে একটা মেল দিবে। এখানে আপনার নাম থাকবে, আপনি কোন সাবজেক্টে চান্স পাইছেন, এবং এটা সারা জীবন আপনার লাগবে। এবং চেম্বারে এটা বাধাই করে রাখবেন যে আপনি কোন। এটা আমাদের কাছে এখন অত ভ্যালু মনে হয় না, কিন্তু যারা পায় নাই তাদের কাছে অনেক ভ্যালু এটা। বিসিবিএস থেকে একটা মেল কিন্তু অনেক। আচ্ছা, এরপর সায়েন্স অফ ডেন্টাল ম্যাটার্স থেকে এভাবে প্রশ্ন আসে না। তারপর একটা প্রশ্ন আসছে যেটা ইম্পর্টেন্ট টপিক, আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে কি ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। আমরা ডিটেলস একটু পড়ে ফেলবো। ডেন্টাল সিমেন্ট। আচ্ছা, এখান থেকে নর্মালি হচ্ছে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটার্স থেকে বেসিক কিছু প্রশ্ন থাকে, মানে আপনি যদি এগুলো পড়তে পারেন ভালো। কিন্তু স্যাররা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেগুলো দেখে এগুলোই পরীক্ষা দেয়, যে আপনি একটা এন্টিরিয়র টুথের ক্ষেত্রে যদি আপনি ফিলিং করতে চান তাহলে কি ইউজ করবেন, পোস্টিরিয়র টুথের ক্ষেত্রে ফিলিং করতে চান তাহলে কি ইউজ করবেন, এই জিনিসগুলো স্যাররা পরীক্ষা দেয়। তারপর আমরা ইসিং করার ক্ষেত্রে কোন জিনিসটা ইউজ করি, এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বেশি পরীক্ষা আসে। মানে পড়তে পারলে তো ভালো, আর যদি না পড়তে পারেন নর্মালি প্র্যাকটিসে যারা করেন তারা নিজেরা যতটুকু জানেন স্যার দেখবেন ওই জায়গা থেকেই প্রশ্ন করছে। আমাদের সময় আসছিল যে এন্টিরিয়র টুথের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, কম্পোজিট। তারপর ক্যারেক্টার অফ অ্যামালগাম, এগুলো থেকে নর্মালি হচ্ছে এমসিকিউ আসে আর কি। অ্যামালগামের যে সিলভারের কাজ কি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের কাজ কি, ওই কাজগুলো। তারপর ডেন্টাল সিমেন্ট, ডেন্টাল সিমেন্ট থেকে প্রশ্ন আসার কারণ কি, ওই ক্যাপ লাগার জন্য আমরা কি কি ইউজ করি, এটাই পরীক্ষা থাকে আর কি। এই জন্য বললাম যে এখান থেকে নর্মালি স্যাররা প্রশ্ন করে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে স্যাররা যেটা ইউজ করে স্যাররা ওটাই দেয়। ডেন্টাল সিমেন্ট, তারপর কি ডেন্টাল বন্ডিং এজেন্ট, তারপর ডুরাবিলিটি। এখান থেকে একটা রিসেন্টলি প্রশ্ন আসছে জুলাইয়ে, যে ডুরাবিলিটি। তারপর যে কয়েকটা প্রপার্টিস আছে না, ডুরাবিলিটি, ডাক্টাবিলিটি, মেইলেবিলিটি, ওয়েটেবিলিটি, এই জিনিসগুলো পড়বেন। তারপর জানুয়ারি 24-এ আছে জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট, ডেন্টাল ইমপ্লান্ট ম্যাটেরিয়ালস আছে। একটু ইমপ্লান্টটা ডিটেইলস পড়ে ফেলবেন, ঠিক আছে? কারণ ইমপ্লান্ট নিয়ে এখন রিসেন্টলি অনেক বেশি কাজ হচ্ছে, স্যার ওখান থেকে প্রশ্ন করতে পারে যে ইমপ্লান্ট। তাহলে কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি শেষ ভাইয়া, করব। এসবিএ পারলে যে কোশ্চেন গুলো দেওয়া থাকে ওগুলো কি হচ্ছে সব মানে এফসিপিএস এর প্রিভিয়াস কোশ্চেন দেওয়া থাকে নাকি হচ্ছে এমনিতে এগুলো? প্রিভিয়াস প্রশ্ন দেওয়া থাকে ওখানে, বাট বিসিবিএস যেহেতু আমাদের প্রশ্ন দেয় না, আমরা একটা প্রশ্ন কালেক্ট করে ওটা হচ্ছে ইয়াতে দিয়ে দেই আর কি। ভাইয়া, এফসিপিএস কি রিপিটেশন হয়, যেমন জানুয়ারিটা কি ইম্পর্টেন্ট আমাদের জন্য এরকম? আচ্ছা, এফসিপিএস এ নরমালি হচ্ছে প্রশ্ন রিপিট হয় না ভাবে, বাট টপিক রিপিট হয়। এটা বারবার বলতেছি, টপিক রিপিট হবে আপনার। কিছু প্রশ্ন আপনি হুবহু কমন পাবেন, বাট ম্যাক্সিমাম জায়গায় আপনি হচ্ছে টপিক যেগুলো আছে এই টপিক গুলো কমন পাবেন। জেনারেল অ্যানাটমি থেকে সবথেকে বেশি প্রশ্ন থাকে আর কি। এবং দেখা যায় জুলাই, এবার জানুয়ারিতে মোটামুটি কয়টা প্রশ্ন আসছে আপনার, এভারেজ তো 20টার মতো আসছে এবার অ্যানাটমি থেকে। জেনারেল অ্যানাটমি, জেনারেল অ্যানাটমি সব থেকে বেশি গুরুত্ব দিবেন, কারণ এখান থেকে বেশি প্রশ্ন থাকে। যারা পড়ছেন এতটুকু, এখন তো সলভ করার সময় নেই, এখন হচ্ছে এই টপিক গুলো ধরে ধরে আপনারা পড়বেন, এতটুকুই। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। একটু বসছি। ঠিক আছে।
বুঝতে তো ভালোই লাগতেছে। হ্যাঁ, সকালে সমুদ্র হয়ে গেছিল না ঢাকা? কি অবস্থা আপনাদের? কেন ভালো না কেন? তো সব তো শেষ মোটামুটি, তাই না? সব সাবজেক্ট হয়ে গেল না? ওরাল ফিজিওলজি হয়েছে? ওকে, গুড। তাহলে বাকি আছে হচ্ছে ফিজিও বায়ো আর হলো ফার্মা। ওকে। অফলাইনে আমাদের সংখ্যা অনেক বেশি, অনলাইনে কতজন আছেন? হ্যাঁ, 100 প্লাস, 187। এবার টোটাল পরীক্ষার্থী কত? 494। পরীক্ষা দিবে না এতজন, কিছু কিছু মিস যাবে। 450 প্লাস হবে, দেয় না প্রতি সেশনে। অনেকেই ফর্ম ফিল আপ করে শেষ পর্যন্ত পরীক্ষা দেয় না। হ্যাঁ, যাই হোক, এখানে 1000 জন দিলেও কি আর 50 জন দিলেও কি, আপনার তো কোনো লস নাই আর লাভ নাই, তাই না? কারণ আমার লাভও নাই, লসও নাই। ওকে। তো যারা অনলাইনে আছেন, অনেকেই কোশ্চেন করতেছে, খুব সম্ভব চ্যাট বক্স এতক্ষণ চেক করা হয়নি। ওকে, ঠিক আছে। ওকে, কোশ্চেন করেন, আমরা দেখবো কোশ্চেন ইনশাআল্লাহ। তো আমাদের বাকি আছে ফিজিও, বায়ো, ফার্মা, ডেন্টাল ফার্মা। আমরা এখন সেটা নিয়ে কথা বলবো। পরীক্ষার্থী 500 হোক আর 600 হোক বা 1000 হোক বা 50 জন হোক, তাতে আমাদের কিছু আসে যায় না, কারণ এসবার কম্পিটিশন খুঁজছে, তাই না? হ্যাঁ। সো আমারটা আমি, অন্যজন একটা অন্যজন। আমার দরকার 70% মার্ক। এখন 1000 জন পাইলে 1000 জন পাস, একজন পাইলে একজন পাস। আপনাদের অনেকেই মনে একটা আহ, ধারণা, সেটা হচ্ছে জুলাই সেশনে মনে হয় একটু কঠিন হয়। এখন হ্যাঁ, সেটাই। এটা তো জুলাই সেশন, এটা জুন সেশন। ঠিক আছে, জুন সেশনে এর আগে কখনো পরীক্ষা হয় নাই বিধায় আমরা বলতে পারতেছি না জুন সেশনে কেমন হয়। ঠিক আছে, তবে আসলে এরকম কোন সিস্টেমই বিসিপিএস এ নাই যে জুনে 2024-এর আগ পর্যন্ত বেশি পাস করতো জুলাইতেই। ঠিক আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, জুলাইতেই বেশি পাস করতো, জানুয়ারিতে পাস করতো কম। আমরা যখন পরীক্ষা দিতাম, যেমন জুলাই 19-এ পাস করছে আহ ওই বছর সবচেয়ে বেশি ইতিহাসে একসাথে 32 জন। মানে তখনকার জন্য ওইটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, তারপরে জানুয়ারি 20-এ আমরা পাস করলাম 11 জন। ঠিক আছে, জানুয়ারিতে। আবার জুলাই 20-এ পরীক্ষা হয় নাই। বিসিপিএস এর এই 50 বছরের বেশি ইতিহাসে এক বছরই পরীক্ষা হয় নাই, সেটা হচ্ছে জুলাই 2020, করোনার সময়। ঠিক আছে, তারপরে জানুয়ারি 21-এ আবার পরীক্ষা হয়েছে। জানুয়ারি 21-এ আবার পাস করছে কম, আবার জুলাই 21-এ আবার অনেক পাস করছে। জুলাই 21-এ পরীক্ষা 2 মাস পিছায় হয়েছিল করোনার জন্য। তারপরে আবার জানুয়ারি 22 থেকে রেগুলার হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে জানুয়ারি 22-এ পাস করছে মাত্র 4 জন বা 6 জন। হ্যাঁ, কিন্তু জুলাই 22-এ পাস করছে আবার অনেক। এরপরে 23 সালেও কম কম পাস করছে, বা 24 সাল থেকে আবার পাশের রেট বেড়ে গেছে। ঠিক আছে, আর 25-26 সালে দেখলেন আপনারা, জানুয়ারিতে অনেক বেশি পাস করছে, 100 জনেরও বেশি রেকর্ডেড। হ্যাঁ, তারপরে আবার জুলাই 24-এ মাঝখানে শুধু একজন পাস করছিল, টপ প্রিভিয়াসলি রিফাত। হ্যাঁ, রিফাত এই মাত্র যে কথা বলে গেল একটু আগে, রিফাত ও জুলাই 24-এ একজনই পাস করছিল, আমার অফলাইন ব্যাচের ছিল। হ্যাঁ, অফলাইন ব্যাচে ছিল, অফলাইন মানে এক কোনায় বসতো। যাই হোক, তারপরে আসে হচ্ছে হ্যাঁ, এই রুমে না, ও ওই রুমে বসতো, পেছনের দিকে বসতো, ব্যাক বেঞ্চার্স। আচ্ছা,
তারপরে হচ্ছে জানুয়ারি 26-এ তো ম্যাসিভ আকারে পাশ করলো, তাই না? সো আমার আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সোনাল অবজারভেশন, জুনে অনেক পাস করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সো হতাশ হওয়ার কিছু নাই। আসলে পাস ফেল ডিপেন্ড করে কিছুর উপর, কোশ্চেনের উপর। কোশ্চেন কারা করে? কোশ্চেন করে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, এন্ড অ্যাবভ হচ্ছে কোশ্চেন মডারেশনের দায়িত্ব থাকে। আর কোশ্চেন করে হচ্ছে যারা রিসেন্ট এফসিপিএস পাস করছে, ফাইনাল পাস করছে, বা রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে আছে, তারা কোশ্চেন করে। আর অ্যাসোসিয়েট প্রফেসর থেকে উপরে হচ্ছে মডারেশন করে। ওনারা ফাইনালি কোশ্চেন গুলাকে ঠিক করে কোন কোন কোশ্চেন দিবে। কোশ্চেন অনেক নেওয়া হয়, সেখান থেকে সিলেক্টিভলি এতগুলা 150টা কোশ্চেন সিলেক্ট করা হয়, ঠিক আছে? ইভেন বিসিপিএস এর কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকেও নেওয়া হয়। বুঝতে পারছেন? এগুলো ইন্টারনাল কথা, আপনারা এগুলা বাইরে জানাবেন না কাউকে, ঠিক আছে? একদম হুবহু স্টেম সহ কোশ্চেন অনেক মিল পাওয়া যাবে, দেখবেন আগের বছরের কোশ্চেনের সাথে। ইভেন আমাদের এসবিও পারলে অনেক কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখবেন একদম সেম কোশ্চেন চলে আসছে, স্টেম সহ মিলে গেছে। তো এগুলো বুঝবেন, এগুলো বিসিপিএস এর কোশ্চেন ব্যাংক থেকে দেওয়া। মানে বিসিপিএস এর এই অদ্যাবধি যত প্রশ্ন হয়েছে, সব প্রশ্ন তাদের কালেকশনে আছে, সেইখান থেকেও কোশ্চেন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো অনেক কিছু মিলে কোশ্চেন করা হয়, এবং এইটা কেউ বলতে পারবে না যে কোশ্চেন সহজ হবে না কঠিন হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, বিসিপিএস এর যেহেতু এখন পাস করার সিস্টেমটা সহজ হয়েছে, 210 পাইলেই পাস, কোথায় কত পাইছে এটা ভ্যারি করতেছে না, এই জন্য এখন পাস করবে বেশি। সব সেশনেই দেখবেন কম বেশ, মানে মিনিমাম তো এভারেজ পাস করালো 30-35 জন 40 জন পাস করার কথা, ঠিক আছে? আর আপনারা এখন যেভাবে প্রিপারেশন নেন এক্সটেন্সিভ লেভেলের, ঠিক আছে, আপনাদেরকে কোচিং করে মানে পরীক্ষা ক্লাস টেস্ট এটা সেটা দিয়ে 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 এত এক্সপার্ট করে ফেলে, ঠিক আছে? পাস না করে যাবে কোথায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি আমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি। আই হোপ সবাই দেখছেন যারা অনলাইনে আছেন। ওকে, স্টপ শট দিয়ে ফেলছি। ওকে, আমাদের হচ্ছে প্রথমে আমরা ফিজিওলজি নিয়ে কথা বলি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে কথা বলি, এরপরে ফার্মাতে যাব। দেখেন, আমরা এতক্ষণ নিশ্চয় আপনারা দেখেছেন আমরা সেশন অ্যানালাইসিস করার চেষ্টা করি। হ্যাঁ, সেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে জানুয়ারি 2026 এই সেশন যদি আমরা দেখি, সেখানে আমাদের আমরা তো আসলে কোশ্চেন পাই না, ঠিক আছে? কোশ্চেন পান আপনারা, এবং সেটা আসার পরে যতটুকু যে লিখে রাখতে পারে সেখান থেকে আমরা কালেক্ট করি। সেখানে দেখা যায় 150টার মধ্যে 140টা পাইছি, 30টা পাইছি। আপনাদের রিকল সেশন হয়েছে, আপনারা জানেন, তাই না? সো অলরেডি রিকল সেশন হয়ে গেছে না একটা? যারা ভর্তি হয়েছেন তারা করছেন আর কি, যারা ভর্তি আর নাই তারা পান নাই। তো জানুয়ারি 26-এর সিভিএস থেকে একটা প্রশ্ন ছিল, খেয়াল করেন। ফিজিওলজি জায়গাটা ছিল আগে একসময় খুবই ভয়ের জায়গা, মানে ওই যখন 3 পেপার আলাদা পরীক্ষা হতো। কিন্তু যখন পেপার গুলোকে স্কুলে মানে একসাথে করা হয়েছে, এখন থেকে ফিজিওলজি থেকে রিলেটিভলি কম প্রশ্ন আসে, ঠিক আছে? রিলেটিভলি দেখেন, এখানে পেপার 2 এর ফিজিওলজি, প্যাথো মানে ফিজিওলজি, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে আপনার এই ফার্মা, ডেন্টাল ফার্মা, সব মিলায় মাত্র 28টা প্রশ্ন, মানে আমরা যতটুকু পাইছি তার মধ্যে, ঠিক আছে? এর আগের সেশনে যদি আপনি দেখেন জুলাই 25-এ, সেখানে ছিল 33টা প্রশ্ন। জুলাই 25-এ ছিল কয়টা? 33টা। তার মধ্যেও কিন্তু ফার্মা, ডেন্টাল ফার্মা থেকে 4টা প্রশ্ন ছিল। তার মানে দেখেন, টোটাল ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থেকে আসছে 29, ফার্মা থেকে ডেন্টাল ফার্মা থেকে আছে 4টা। এই সেশনে দেখেন টোটাল ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থেকে আসছে হচ্ছে 18টা, আর ফার্মা, ডেন্টাল ফার্মা থেকে আসছে 10টা। তো দুইটা মিলায় মাত্র 28টা, যেখানে পেপার ওয়াইজ চিন্তা করলে হওয়ার কথা ছিল এখানে 50, তাই না? তার মানে দেখা যাচ্ছে যে প্রশ্ন যখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এর সাথে এখানে ওরাল ফিজিওলজি অবশ্যই এই পেপারে ঢুকবে। ওরাল ফিজিওলজি থেকে ধরেন আরো কয়েকটা ছিল, ঠিক আছে? তো এই জন্য পেপার 2 তে এখন প্রশ্ন আসার পরিমাণটা কমে গেছে। পেপার 1 এবং পেপার 3 থেকে বেশি আসে, কারণ ওখানে হেড নেক এবং ওরাল প্যাথোলজি আছে। বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই আমাদের ফিজিওলজি এখন কম ভয়ের জায়গাতে রূপান্তরিত হয়েছে। আগে যেটা বেশি ভয় ছিল সেটা, কিন্তু এখন হঠাৎ করে এসডিএম থেকে প্রশ্ন আসতেছে আবার, তারপরে দেখা যাচ্ছে যে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন আসতেছে, ওইগুলো আবার অনেকের ভয়ের জায়গা, ঠিক আছে? সো একটু কোলাবোরেশন করতে হবে। আমার কাছে মনে হয় যে যদি কেউ হেডনেক আর ওরাল প্যাথোলজি ভালো করে পড়ে, তার ভয়ের কিছু নাই। এই দুইটা যত ভালো করে পড়বে, সে এগুলাতে এত বেশি নাম্বার তুলতে পারবে, বাকিগুলা না হইলেও চলবে। বুঝতে পারছেন?
তাহলে এই দুইটাকে বেশি স্ট্রং করার চেষ্টা করেন, কারণ এই দুইটা কঠিন না, পড়লে আপনারা পারবেন। বাকি ধরেন বায়োস্ট্যাটিস্টিক যারা ভালো বুঝে তাদের জন্য খুবই সহজ, যারা বুঝে না ভয় পায় তাদের জন্য অনেক কঠিন। সেম ফিজিওলজিও তাই, ফিজিওলজি আমাদের একটু ভয়ের জায়গা ছিল আগে, তবে এখন আমার মনে হয় যে রুডেন্ট আপনাদেরকে এত সুন্দর সুন্দর ক্লাস দিছে, ভয় থাকার কথা না ফিজিওলজি নিয়ে, তাই না? ওকে, এরপরে দেখেন নার্ভাস থেকে 3টা ছিল জানুয়ারি 26-এ, ব্লাড থেকে সবসময় বেশি থাকে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, এন্ডোক্রাইন থেকে বেশি থাকে, বায়োকেমিস্ট্রি মেটাবলিজম থেকে রিলেটিভলি কম ছিল, লাস্ট সেশনের পরীক্ষায় আমরা প্রশ্ন পেয়েছি। রেসপিরেটরি থেকে আনইউজুয়ালি 3টা ছিল, কখনোই এরকম প্রশ্ন রেসপিরেটরি থেকে আসে না, রেসপিরেটরি সাধারণত সর্বোচ্চ একটা অথবা আসবে না এরকম, দেখবেন এর আগের সেশন গুলোতে এইভাবেই আসছে। আবার ফার্মা ডেন্টাল ফার্মা থেকে একটু আনএক্সপেক্টেডলি 10টা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে, এটাও একটু আনএক্সপেক্টেড, তবে প্রশ্নগুলো কমন জায়গা থেকে আসছে। আগের সেশনে দেখেন এখানে সব অ্যাজ ইউজুয়াল আসছে, ব্লাড থেকে 5টা, এন্ডোক্রাইন থেকে 4টা, বায়োকেমিস্ট্রি থেকে 9টা, বডি ফ্লুইড থেকে 5টা, বাকিগুলো একটা 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 ফার্মা। এটা ছিল খুব ব্যালেন্স কোশ্চেন, জুলাই 25-এর কোশ্চেনটা ছিল খুব ব্যালেন্স কোশ্চেন। আই হোপ আপনাদের এবার এরকম হবে, আমার বিশ্বাস, ঠিক আছে, ব্যালেন্স কোশ্চেন হবে। আমি আগেই বলছি কোশ্চেন ডিপেন্ডস অন মডারেটরস, কোশ্চেন ডিপেন্ডস অন মডারেটরস, তো কোনবার কে মডারেশন করতেছে এইটা হচ্ছে একটা ফ্যাক্ট, বুঝতে পারছেন? তারপর এখন জানুয়ারি 25-এর যদি আমরা অ্যানালাইসিস দেখি, সেখানেও দেখেন কমন জায়গাগুলো থেকেই বেশি ছিল, তারপরে হচ্ছে আপনার ফার্মা থেকে মাত্র একটা কোশ্চেন ছিল, জুলাই 24 সেম 31 টোটাল কোশ্চেন ছিল। মোটামুটি এই গুলাই আমরা আসি। এখন আসি টপিক, জানুয়ারি 26-এ আমাদের ফিজিওলজিতে যে কোশ্চেন গুলো ছিল ফিজিও প্যাথো থেকে, সে ফিজিও এবং কি বলে আপনার বায়ো। এখন দেখেন কি কি আছে এখানে, ব্লাড এন্ড হেমাটোলজি থেকে কোশ্চেন ছিল আরবিসি, মানে আরবিসি ফিজিওলজিক্যাল প্রপার্টি, পারবেন না, এটা বাইকনকেভ শেপ, নিউক্লিয়াস আছে না নাই, মাইটোকন্ড্রিয়া আছে না নাই, এগুলো থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে, লাইফ স্প্যান কতদিন, এরকম কিছু স্টেম ছিল। হুইচ ওয়ান ইজ স্মলেস্ট ব্লাড সেল, এরকম একটা কোশ্চেন ছিল। প্রাইমারি ফাংশন অফ প্লাটিলেট, প্লাটিলেটের মেইন ফাংশন কি, খুবই সিম্পল সিম্পল কোশ্চেন। প্যাটার্নাল ক্যারিয়ারের হেরিডিটারি ডিজিজ কি, মানে এটা হচ্ছে ওই ব্লিডিং ডিসঅর্ডার থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে হাই হাই দাগাদাগি বন্ধ করতে হবে, হ্যাঁ আমার কাজ বাড়াই দিচ্ছে, আমাকে সময় নষ্ট করায়েন না, ঠিক আছে, যারা দাগাদাগি করতেছেন তারা দাগাদাগি বন্ধ রাখেন। আচ্ছা, তারপরে হচ্ছে একটা সিনারিও বেস কোশ্চেন ছিল, প্রেজেন্ট ব্লিডিং আফটার অ্যাকশন, কমন কোশ্চেন, এগুলো প্রতিবারই থাকে। হিমোফিলিয়া থেকে একটা কমন স্টেম দিয়ে একটা প্রশ্ন থাকে, এগুলো আপনার ক্লাসে নিশ্চয়ই আলোচনা করা হয়েছে। একদম কমন প্রশ্নগুলাই ছিল, আনকমন কিছু ছিল না। এন্ডোক্রাইন ডিজিজ থেকে, এন্ডোক্রাইন থেকে হচ্ছে হাইপোথাইরয়েডিজম থেকেই 2টা প্রশ্ন ছিল, শুধু এক হাইপোথাইরয়েড থেকেই 2টা প্রশ্ন ছিল। হাইপোথাইরয়েডিজমের ফিচার নিয়ে একটা প্রশ্ন ছিল, আর টেস্ট নিয়ে একটা প্রশ্ন ছিল, একটা সিনারিও দিয়েছিল, সেটা দিয়ে প্রশ্ন ছিল হাইপোথাইরয়েডিজমের এটা, আর এটা ছিল হচ্ছে যে টেস্ট অফ মানে টিএসএইচ, সিম্পল কোশ্চেন ছিল। হাইপোক্যালসেমিয়া একটা কমন কোশ্চেন সবসময় থাকে, আমরা একটু পরেই দেখবো এগুলো নিয়ে বিস্তারিত। রেনাল থেকে কোনো কোশ্চেন ছিল না, রিজুয়াল কি কাজ করতেছে না। নার্ভাস সিস্টেমে আসেন, নার্ভাস সিস্টেম থেকে প্রশ্ন ছিল কমন জায়গা, আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরনের সেই একই কথাবার্তা, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর সিম্প্যাথেটিক স্টিমুলেশন, মানে দুইটা একই কোশ্চেন ছিল বলতে গেলে, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে 2টা কোশ্চেন ছিল। জেআইটি থেকে কোনো প্রশ্ন ছিল না আমাদের পাওয়া মতে, আর জিবি থেকেও ছিল না। রেসপিরেটরি থেকে এটা একটু আনইউজুয়াল ছিল, এখানে প্রায় 2-3টা কোশ্চেনই বলা যায়। হুইচ প্যারামিটার ইউজ বাই স্পাইরোমিটার, কোশ্চেন খুব কঠিন কিনা, কোশ্চেন তো কমন জায়গা থেকে আসছে, যে স্পাইরোমিটার দিয়ে কি কি মেজার করা যায়, তাই না? এটা পড়ছেন আপনারা, তাহলে আর কি পারবেন আসলে ইনশাআল্লাহ। এরপরে আফটার এ ফোর্সফুল এক্সপিরেশন লাং, এটা হচ্ছে যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আপনারা পড়ছেন, তাই না? তারপরে হচ্ছে পেশেন্ট প্রেজেন্টেড উইথ দ্য টিস্যু হাইপোক্সিয়া, এটা হলো হাইপোক্সিয়া ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসছে, 4 রকম হাইপোক্সিয়া আছে যে, সেখান থেকে প্রশ্ন আসছে, কমন জায়গা থেকে আসছে, বাট 3টা প্রশ্ন একটু আনইউজুয়াল বেশি আসছে। ফ্লুইড ইলেক্ট্রোলাইট থেকে আরো বেশি প্রশ্ন থাকে, কিন্তু একটাই ছিল আর কি, সেটা হচ্ছে যে পটাশিয়াম লেভেল নিয়ে। ওই যে আমি সবসময় বলি যে বডি ফ্লুইড থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা আসবে পটাশিয়াম থেকে, হাইপার ক্যালেমিয়া থেকে, ঠিক আছে, সেটা আসছে। সিভিএস থেকে একটা প্রশ্ন ছিল, যেটা সাধারণত এই টপিক থেকে সিভিএস এর প্রশ্ন আসে না, প্রপার্টি অফ হার্ট মাসল থেকে প্রশ্নটা আসছে, ঠিক আছে। হার্ট মাসলের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে যে তারা কিছু সূত্র ফলো করে, অল অন নান ল আর ফ্রাঙ্ক স্টার্লিং
ল, যেখানে সে কি বলছে, কি ফোর্স অফ কন্ট্রাকশন প্রফেশনাল টু ইন ডায়াস্টলিক ভলিউম, তাই না? নাকি পড়ছেন না আপনারা এটা? আচ্ছা, তারপর আসেন মেটাবলিজম। পেশেন্ট প্রেজেন্ট উইথ দ্য হিস্ট্রি অফ হেপাটিক সার্জারি, গাম সোয়েলিং, একটা মানে প্রশ্ন ছিল, ভিটামিন থেকে ভিটামিন কে ডিফিসিয়েন্সি থেকে প্রশ্ন ছিল। আর ইউনিক ফিচার অফ আয়রন, আয়রনের যে ফিচার গুলা, হ্যাঁ আমরা মেটাবলিজম ক্লাসে আই হোপ আপনাদেরকে দেখাইছিলাম, একটা আয়রন প্রোফাইল দেখাইছিলাম, সেখান থেকেই প্রশ্নটা ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন। এখন আসি আমরা লাস্ট জুলাই 25-এর প্রশ্ন, ব্লাড এন্ড হেমাটোলজি থেকে ছিল আরবিসির ফাংশন। দেখেন আপনাদের প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আসলে কি ধরনের প্রশ্ন আসে। ফাংশন অফ আরবিসি, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন, মানে ব্লাডের একদম শেষ মাথায় একটা টপিক আছে না, ব্লাড ট্রান্সফিউশন, সেখান থেকে সাধারণত প্রতি বছর 1 বছর গ্যাপ দিয়ে যে প্রশ্ন আসে। ধরেন এইবার আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ গতবার এই ট্রান্সফিউশন থেকে প্রশ্ন ছিল না। ট্রান্সফিউশন থেকে প্রশ্ন কি আসে আমরা একটু পরেই দেখবো। ব্লাড ট্রান্সফিউশন থেকে কিছু কমন টপিক আসে, সেই 2-3টা মাত্র টপিক পড়লেই ব্লাড ট্রান্সফিউশনে পড়া হয়ে যায়। তারপরে কি আছে, নট এ কজ অফ থ্রম্বোসাইটোপেনিয়া, প্লাটিলেট, মানে মোটা জায়গা হচ্ছে প্লাটিলেট থেকে প্রশ্নটা ছিল। তারপর এটা ছিল হিমোফিলিয়া সিনারিও, দেখেন এইবারও আসছে, তার আগের বারও আসছে। ঠিক আছে, তারপরে এন্ডোক্রাইন ডিজিজ থেকে কমন জায়গাগুলো কি কি, ইনসুলিন, অ্যান্টি ইনসুলিন হরমোন কোনগুলো, তারপরে হচ্ছে ইফেক্ট অফ ইনসুলিন অন লিভার, হাইপোক্যালসেমিয়া আবারও আসছে, খেয়াল করছেন কোন অপারেশনের পরে কোন কোন হরমোন গুলা বেড়ে যায়, পোস্ট সার্জারি বা পোস্ট ট্রমাটিক বা পোস্ট স্ট্রেস কন্ডিশনে কোন কোন হরমোন বেড়ে যায়। নার্ভাস সিস্টেম থেকে একটা প্রশ্ন ছিল, পেইন থেকে ফাইবার, পেইনের যে ফাইবার গুলো সেখান থেকে প্রশ্ন ছিল। তারপরে জিআইটি থেকে 2টা প্রশ্ন ছিল খুবই ইজি, কোথায়, লিভার ফাংশন থেকে প্রশ্ন ছিল, লিভারের ফাংশন। আর হচ্ছে যে ডাইজেস্টিভ জুসের পিএইচ থেকে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, সবচেয়ে লিস্ট অ্যালকালাইন, সবচেয়ে লিস্ট অ্যালকালাইন কোনটা, ওইখানে অপশন এটা, এই কোশ্চেনের এস্টেমে কিন্তু লিস্ট অ্যালকালাইন বলছে, খেয়াল রাখবেন। সেখানে গ্যাস্ট্রিক জুস কিন্তু অ্যাসিডিক, গ্যাস্ট্রিক জুস কি, অপশনে গ্যাস্ট্রিক জুস থাকলে এটা উত্তর দিয়ে না, ওখানে দেখবেন অ্যালকালাইনের মধ্যে লিস্ট অ্যালকালাইন কোনটা। ঠিক আছে, ওইরকমই প্রশ্নটা ছিল। জিবি থেকে একটা প্রশ্ন ছিল, ক্যারিয়ার ট্রান্সপোর্ট লাগে কোন ট্রান্সপোর্ট চ্যানেলের মধ্যে, সেটা। রেসপিরেটরি থেকে একটা প্রশ্ন ছিল হচ্ছে যে রেট এন্ড ডেপথ অফ, ওই যে সেন্টার, ঠিক আছে, রেগুলেশন অফ রেসপিরেশন থেকে একটা প্রশ্ন ছিল, ওখানে যে সেন্টার গুলো আছে, অ্যাপনেস্টিক নিউমোটেক্সিক সেন্টার। বডি ফ্লুইড থেকে দেখেন অনেকগুলো প্রশ্ন ছিল, বডি ফ্লুইড থেকে এভারেজলি 3টা প্রশ্ন আসে। ঠিক আছে, এভারেজলি কয়টা প্রশ্ন, 3টা প্রশ্ন আসে, একটা আসে বডি ফ্লুইড থেকে, একটা ইলেকট্রোলাইট থেকে, একটা অ্যাসিড বেস থেকে, একদম কমন। ইলেকট্রোলাইট থেকে সাধারণত পটাশিয়াম থেকে আসে, বডি ফ্লুইড থেকে কই থেকে আসে আমরা দেখবো, এগুলা টপিক ওয়াইজ আমরা আলাদা আলোচনা করব। আর কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আসছিল একটা ইয়ে থেকে, ওই যে আমাদের সাইকেলটা, কার্ডিয়াক সাইকেল থেকে একটা প্রশ্ন ছিল যে কোন ফেজে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়। হইছে আমার ভাই আগের স্লাইডটা একটু দেন, এন্ডোক্রাইনের, এটার আগে। ওকে, এগুলা সব গ্রুপ মানে স্ক্রিনশট নেবেন আর গ্রুপে শেষ করে খালি দিয়ে দিবেন। মেটাবলিজম থেকে দেখেন একদম অ্যালকালাইনের কোশ্চেনটা আবার একটু বুঝায় বলবেন, যে লিস্ট অ্যালকালাইনের কোশ্চেনটা। লিস্ট অ্যালকালাইন মানে হচ্ছে আপনার অপশনে খেয়াল করবেন কোনটা সবচেয়ে কম অ্যালকালাইন। ঠিক আছে, অ্যাসিডিক না, মানে অ্যাসিডিক তো মানে আলাদা হিসাব, অ্যালকালাইনদের মধ্যে কোনটা লিস্ট সেটা উত্তর দিবেন আর কি, এটা বলছিলাম। মেটাবলিজম থেকে প্রশ্ন দেখেন জুলাই 25-এর প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, এইবার আসছিল কম, কিন্তু আগের বার দেখেন 9টা প্রশ্ন আসছে এবং সবই কমন প্রশ্ন, এগুলো আমাদের সব পড়ার ভিতর থেকে আসে। তাহলে এখন আমরা আসি, অ্যাকর্ডিং টু দা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন, আমরা যদি দেখি, ইয়েস থ্যাংক ইউ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা, এই 3টা। এন্ডোক্রাইন সিস্টেম, যেখান থেকে কোনো সেশন নাই যে প্রশ্ন আসে না, এবং কোনো সেশন নাই যেখানে 3টার কম প্রশ্ন আসে, মিনিমাম 3টা প্রশ্ন আসবেই আসবে যেখান থেকে, সেটা কোন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। এবং জায়গাগুলো খুবই কম, আপনি যদি খেয়াল করেন আমরা পড়ার সময় কিন্তু অনেক কিছু পড়ছিলাম, এবং ক্লাস টেস্টে যখন প্রশ্ন করতো এমন জায়গা জায়গা থেকে প্রশ্ন করতো যেটা কোনোদিনও মানে ক্লাসেও বলে নাই, কেউ বলেও নাই। কিন্তু এখন এখন সময় এসেছে আমরা পড়াগুলোকে রিফাইন করে পড়ার। ঠিক আছে, ক্লাস টেস্টে আমরা অনেক কিছু পড়েছি, সেটা আমাদের রেসিডুয়াল নলেজ তৈরি করছে। রিমেম্বার, এখনো যত পড়া পড়বেন এগুলো শুধু আপনাকে রেসিডুয়াল মানে তৈরি করার জন্যই পড়বেন। অ্যাকচুয়ালি পরীক্ষার হলে
পড়াশোনা করার থেকে দেখবেন প্রশ্ন উত্তর দিতে পারতেছেন যতটুকু, তার থেকে অনেক বেশি উত্তর দিবেন রেসিডুয়াল দিয়ে। বুঝতে পারছেন? এত অল্প সময়ের মধ্যে কিভাবে কি চিন্তা করবেন আর কি উত্তর দিবেন, দেখবেন বেশিরভাগ উত্তরই আসতেছে আপনার মাথায় যা গেঁথে গেছে এক সময়, সেগুলা থেকে প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে, মানে আপনার উত্তরগুলো বের হচ্ছে। সব পরীক্ষাতে এরকমই হয়, যেগুলা কম্পিটিটিভ পরীক্ষা সেগুলোতে। এখন আসেন তাহলে এন্ডোক্রাইন সিস্টেম, তারপর হচ্ছে কি সেকেন্ড লাইন ব্লাড এন্ড হেমাটোলজি। এখান থেকেও তিনটার কমে কখনোই প্রশ্ন আসে না, মিনিমাম তিনটা প্রশ্ন আসেই। মেটাবলিজম, ভিটামিন এন্ড মিনারেল, যদি আনইউজুয়াল কিছু না ঘটে মিনিমাম 6-7টা প্রশ্ন পাবেন। ঠিক আছে, এরপরে আসি আমরা হচ্ছে সেকেন্ড লাইনে আমাদের যে চ্যাপ্টার গুলো থাকবে সেগুলো কোনগুলো। এক নম্বরে হচ্ছে নার্ভাস সিস্টেম। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের পরে কি আছে, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট। বডি ফ্লুইড ইলেকট্রোলাইট আমাদের অনেক আশা ভরসার জায়গা ছিল আগে, কিন্তু রিসেন্টলি যেসব পরীক্ষাগুলো হচ্ছে পলিটিশন সেগুলোতে কমে যাচ্ছে প্রশ্নের পরিমাণ। ঠিক আছে, তারপরে কি আছে, জিআই সিস্টেম আর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। যেহেতু এবার তিনটা প্রশ্ন আসছে, আমরা এটাকে থার্ড লাইন সেকেন্ড লাইনে রাখছি। ঠিক আছে, নার্ভাস সিস্টেম, বডি ফ্লুইড, জিআইটি এবং রেসপিরেটরি সিস্টেম হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। আর সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের জিপি, তারপরে হচ্ছে রানার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম। এগুলো ট্রু ফলসে আসবে না, কোনটা লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনটা মডারেটলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে জিপি, রেনাল এবং কার্ডিওভাস্কুলার এগুলো সবগুলা থেকেই আইদার একটা অথবা আসবে না, আইদার একটা অথবা প্রশ্নই আসবে না, এরকম টপিক। রেনাল থেকেও, হ্যাঁ রেনাল থেকে তো প্রশ্ন আসছে দেখছেন গত 2 দিন। রেসপিরেটরি থেকে তো আসে না, কিন্তু হঠাৎ করে গত 3টা আসছে। হ্যাঁ, মতি গতি তো বোঝা যায় না, বুঝছেন না? তাহলে এখন আমরা আসি ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ যদি দেখি চেষ্টা করি। ফিজিওলজির প্রত্যেকটা টপিক, 10টা টপিক আছে ফিজিওলজিতে। সেখানে প্রথমটা হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি, ভিটামিন মিনারেল এই সব নিয়ে আলোচনায় আসি। প্রথমেই দেখেন এই যে কমন টপিক গুলো, এগুলাই হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা 3টা গ্রেডার মানে ক্যাটাগরিতে ভাগ করছি টপিক গুলোকে। কি কি ক্যাটাগরি? এগুলো হচ্ছে যে ইনফিনিটি স্টার, এই ক্যাটাগরি আপনাকে পড়তেই হবে, মাস্ট। ঠিক আছে, এইটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া হারাম। ঠিক আছে, এটা পড়তেই হবে, ওয়াজিব। 3 স্টার টপিক হচ্ছে আপনাদের জন্য মুস্তাহাব বা সুন্নত বলতে পারেন, ওইরকমই আমল করবেন। যে সময় পাইলে অবশ্যই চেষ্টা করবো পড়ার জন্য, কিন্তু যদি ফাইন ইউ ক্যান স্কিপ। আর লাস্ট হচ্ছে নাইস টু নো, ঠিক আছে, না পড়লেও চলবে, কিন্তু আমরা আমাদের দায় সারার জন্য আর কি এটা অ্যাড করে দিছি, যে আমরা তো বলছি ক্লাসে যে এরকম জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেই হিসাবে আর কি এই টপিক গুলা তুলে দেওয়া, কিন্তু সাধারণত এগুলা থেকে প্রশ্ন আসে না। আসে ওই 5-6 বছর পরে এক সেশনে একবার আসে, বুঝতে পারছেন? সেরকম কিছু টপিক এখানে অ্যাড করা হয়েছে। যেমন হুট করে বায়োলজিক্যাল অক্সিডেশন থেকে একটা প্রশ্ন জুলাই 25-এ আসছিল, যেটা আর কোনো সেশনে আসে না, এই একবারই আসছিল। ঠিক আছে, এবং আগামী 10 সেশনও আসবে কিনা সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, তো এরকম এই টপিক গুলো হচ্ছে এই ক্যাটাগরিতে। 3 স্টার টপিক হচ্ছে মানে কিছু কিছু টপিক থেকে প্রায় প্রশ্ন আসে, সেগুলো মানে 2-3 সেশন বা 4-5 সেশন পরে একবার হলেও আসে। আর ইনফিনিটি স্টার হচ্ছে যেগুলো থেকে ইনভেরিয়েবলি প্রশ্ন আসে প্রায় প্রতি সেশনে, বা এক সেশন গ্যাপ দিয়ে তারপরে সেশনে আসে, এরকম টপিক। সো ইনফিনিটি স্টার টপিক পড়লে আপনারা 80-90% প্রশ্ন পেয়ে যাবেন, বুঝতে পারছেন? 80% কোশ্চেনে আপনারা কাউন্ট পেয়ে যাবেন। আসেন এখানে কি কি আছে। মেটাবলিক ফুয়েল জানেন আপনারা, আমাদের কোন টিস্যুর কি খাবার সেইটা। তারপর হচ্ছে পাইরুভেট, অ্যাসিটাইল কোয়া, অ্যামোনিয়ার সোর্স এন্ড ফেট। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন গুলোর নাম, এন্ডোজেনাস ভিটামিন গুলোর নাম, ওয়াটার সলিউবল, ফ্যাট সলিউবল এর মধ্যে পার্থক্য কি এবং এরা কারা, এদের অ্যাক্টিভ ফর্ম সহ। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড এন্ড প্রোটিন, আমাদের অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের ক্লাসিফিকেশন আছে না, একটা ক্লাসে আমরা দেখেছিলাম ইনফিনিটি স্টার। তারপরে খাবারে থাকে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস সম্পর্কে বিস্তারিত, স্পেশালি কি সাবস্ট্রেটস অফ গ্লুকোনিওজেনেসিস। তারপর হচ্ছে সাইট অফ মেটাবলিক পাথওয়ে, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে কি কি হয় এটা বেশি ইম্পর্টেন্ট। আর ভিটামিনের মধ্যে 4-5টা ভিটামিন নিয়ে বেশি ফোকাস করবেন, এগুলা থেকেই প্রশ্ন আসে, এর বাইরে আসে না। ভিটামিন এ আসে, ভিটামিন কে আসে, ভিটামিন সি আসে, ভিটামিন ডি আসে, আর হলো বি12 আসে। এই 4-5টা ভিটামিনের বাইরে সাধারণত ভিটামিন থেকে প্রশ্ন আসে না। তবে ফোলেট থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, এটা আপনারা জানেন। ফোলেট থেকে কোন প্রশ্নটা আসে বলেন তো? ফলিক অ্যাসিড, নিউরাল টিউব ডিফেক্ট। আর মিনারেলস থেকে 3টা, আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম। ঠিক আছে, আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম।
এই এর বাইরে সাধারণত প্রশ্ন আসে না। 3 স্টার গুলো দেখবেন নাইট্রোজেন ব্যালেন্স থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, কয়েকবারই আসছে কিন্তু এই পর্যন্ত। বিএমআই থেকে জুলাই 25 সম্ভবত একটা প্রশ্ন বা জানুয়ারি 25 একটা প্রশ্ন আসছিল। বিএমআর এখন কম আসে। গ্লাইকোলাইসিস থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, স্পেশালি গ্লাইকোলাইসিস যে সাইলেন্ট ফিচার গুলো সেখান থেকে। ডিন্যাচুরেশন অফ প্রোটিন কয়েকবার আসছে, 2-3 বার আসছে। ব্লাড গ্লুকোজ রেগুলেশন এটা অন্য জায়গাতেও পড়বেন আপনারা। স্টারভেশনে কি কি চেঞ্জ হয়, মেটাবলিক চেঞ্জ, স্টারভেশনে মেটাবলিক চেঞ্জ, ইভেন এন্ডোক্রাইন চেঞ্জ ইন স্টারভেশন এটাও আসছিল একবার। কোএনজাইম ভিটামিন গুলোর নাম, ভিটামিন বি কমপ্লেক্সের যে নামগুলো সেগুলো। এই তাহলে বায়োকেমিস্ট্রি থেকে মোটামুটি এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, সেটা হচ্ছে ব্লাড এন্ড হেমাটোলজি। ব্লাড এন্ড হেমাটোলজি যখন শীটটা হাতে নিবেন, ব্লাড এন্ড হেমাটোলজিতে ইনফিনিটি স্টার টপিক কিন্তু কম। তার মানে কি প্রশ্ন আসার জায়গাগুলো ফিক্সড, এই কয়টা জায়গা থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে। মেটাবলিজম হচ্ছে অনেক বেশি ভাস্ট এবং এখান থেকে আসলে প্রশ্নের জায়গা অনেক বেশি। আর ব্লাড এন্ড হেমাটোলজি দেখেন প্রশ্ন আসার জায়গা কিন্তু ফিক্সড, একদম ফিক্সড। যে কি একদম শীট হাতে নিয়েই সবার আগে প্লাটিলেটে চলে যাবেন, ঠিক আছে। প্লাটিলেট শুরু করবেন, প্লাটিলেটের ফিজিক্যাল প্রপার্টি দিয়ে। প্লাটিলেটের ভিতরে কিছু গ্র্যানিউল আছে, তাই না? কোন গ্র্যানিউলে কি কি থাকে, ইভেন বাইরে কিছু রিসেপ্টর আছে। ওই ছবিটা ভালো করে দেখছেন না, প্লাটিলেটে নিউক্লিয়াস আছে না নাই, ঠিক আছে। তারপরে কি কি রিসেপ্টর আছে, কোন রিসেপ্টরের কারণে কি রোগ হয় মিউটেশন হইলে, বুঝছেন না এগুলো? জিপি 1B 2B রিসেপ্টর। তাহলে ওইটাতে চলে যাবে আগে, মানে প্লাটিলেট কেন্দ্রিক কথাবার্তাতে। ইভেন এবার আসছে প্লাটিলেটের ফাংশন, তাহলে একদম প্লাটিলেট নিয়ে এভরিথিং দেখে ফেলবেন। তারপরে চলে যাবেন এই রিলেটেডই পড়া, সেটা হচ্ছে কি হেমোস্টেসিস এবং ক্লটিং। কোয়াগুলেশন যে পাথ হয় সেটা ফিজিওলজি, কোয়াগুলেশন হেমোস্টেসিসের মেকানিজম গুলা, এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে গুলো, এইটা পড়লেই চলে যাবেন হচ্ছে এটাতে বিটিসিটি পিটিতে, তাই না? কখন কখন এই 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 জিনিসটা বাড়ে, কোনটা দিয়ে এক্সট্রিনসিক পাথওয়ে ইভ্যালুয়েশন করে, কোনটা দিয়ে ইন্ট্রিনসিক পাথওয়ে ইভ্যালুয়েট করে, হ্যাঁ। লিভার ডিজিজ হলে কি কি বাড়ে, পিটি বাড়ার কন্ডিশন গুলা কি কি, অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার কি কি আছে। এরপরে চলে যাবেন ডিসঅর্ডারে, ব্লিডিং এন্ড ক্লটিং ডিসঅর্ডারস। সেখানে হেরিডিটারি কি কি আছে, অ্যাকোয়ার্ড কি কি আছে, কোন ক্যাটাগরিতে, 3টা আলাদা আলাদা শিরোনাম আছে, তাই না? একটা ভাস্কুলার, একটা প্লাটিলেট, আর একটা কি কোয়াগুলেশন ডিফেক্ট। ব্লিডিং এন্ড ক্লটিং ডিসঅর্ডার কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়? 3টা। একটা হলো ভাস্কুলার ডিফেক্ট, তারপর হচ্ছে প্লাটিলেট ডিফেক্ট, আর একটা হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্টস, ঠিক আছে। 3টার মধ্যে আবার জন্মগত এবং অ্যাকোয়ার্ড 2 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে যাবেন হচ্ছে, এরপরে টপিক হচ্ছে এবিও, ট্রান্সফিউশন। ট্রান্সফিউশন কি পড়বেন? খুবই অল্প পড়া। কি কি পড়বেন ট্রান্সফিউশনের? সবার আগে হইলো হ্যাজার্ড, হ্যাজার্ড অফ ট্রান্সফিউশন। এরপরে পড়বেন হ্যাজার্ড অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাজার্ড অফ ট্রান্সফিউশন ফলোড বাই হ্যাজার্ড অফ ম্যাসিভ ট্রান্সফিউশন। এই দুইটা থেকেই সাধারণত প্রশ্ন আসে, ঠিক আছে। এই দুইটা থেকেই সাধারণত প্রশ্ন আসে। এর বাইরে যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ইন্ডিকেশন অফ কি বলে ব্লাড ট্রান্সফিউশন, ইন্ডিকেশন অফ দ্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ইন্ডিকেশন অফ ক্রায়োপ্রেসিপিটেট, কোনটার মধ্যে কি আছে এটা জানলেই তো আপনার হয়ে গেল। এফএপিতে কি কি থাকে, ক্রায়োপ্রেসিপিটেটে কি কি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হোল ব্লাডে তো সবই আছে, হোল ব্লাডে কি সবই আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট আরসিসি রেড সেল কনসেন্ট্রেট যেটা সেটাতে কি কি আছে, এই জিনিসগুলো আলাদা আলাদা করে। এরপরে যাবেন হচ্ছে আরবিসি তে। দেখছেন আপনারা গত 2 বছরে কিন্তু আরবিসি থেকে প্রশ্ন আসছে। একবার আসছে আরবিসি ফিজিওলজি থেকে, মানে প্রপার্টিজ অফ আরবিসি থেকে, আর একবার আসছে হচ্ছে আরবিসি ফিজিওলজিক্যাল, মানে একদম বেসিক যে তথ্যগুলো সেগুলো জানবেন। আরবিসির কিছু ইন্ডেক্স আছে সেগুলো থেকে এখন কম আসতেছে। কি এগুলা? এমসিবি, এমসিএইচ, এমসিএইচ, হ্যাঁ। এই ইন্ডেক্স গুলো সম্পর্কে একটু জানবেন। এরপরে এইটা থেকে প্রশ্ন গত 2বার না আসলেও তার আগে কয়েক সেশন টানা আসছিল। ইরেথ্রোপয়েসিস, সাইট অফ ইরেথ্রোপয়েসিস, কোথায় কোথায় ইরেথ্রোপয়েসিস প্রক্রিয়া হয়, নিউট্রিশনাল ফ্যাক্টরস ফর ইরেথ্রোপয়েসিস কি কি আছে সেগুলো। আর লাস্ট হচ্ছে আয়রন, এবং আয়রন তো আমরা ওখানেই পড়ে আসছেন মেটাবলিজমে। এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা পড়বেন, স্পেশালি ফিচার্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই কয়টা জিনিস পড়বেন। এরপরে বাকি হচ্ছে এই পাশ থেকে প্লাজমা প্রোটিনটা অবশ্যই একটু দেখার চেষ্টা করেন। ইএসআর কোন কোন কন্ডিশনে বাড়ে, স্টেম সেল থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, প্রপার্টি অফ ব্লাড থেকেও মাঝে মধ্যে। আর বাকিগুলো না হলে নিউট্রিফিলের ফাংশনটা একটু দেখবেন। এরপর আসেন এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন সিস্টেম থেকে কি আছে দেখেন। এন্ডোক্রাইন সিস্টেমও কিন্তু পড়া অনেক কম, মানে ইনফিনিটি স্টার টপিক অনেক কম, মানে কোশ্চেন আসার জায়গা ফিক্স। কি জায়গা? এইখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, লিখে রাখেন। না আসলে আমাকে ফোন দিয়েন, ভাই আপনি বলছেন আসবে কিন্তু আসলো না। প্যারাথাইরয়েড রিলেটেড টু ক্যালসিয়াম, ঠিক আছে। প্যারাথাইরয়েড রিলেটেড টু ক্যালসিয়াম, দ্যাট ইজ হাইপোক্যালসিমিয়া,
এর কজ সবচেয়ে কমনলি যেটা হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া। আর সাথে হচ্ছে প্যারাথাইরয়েডের ইম্পর্টেন্ট ওই যে ক্যালসিয়াম রেগুলেশন কিভাবে করে ওই জায়গাটা, তিনটা হরমোনের মাধ্যমে। এরপর আসেন ইনসুলিন, গ্লুকোজ এবং ডায়াবেটিস। এখান থেকেও একটা কোশ্চেন ফিক্সড থাকবেই। এই দুইটা টপিক ফিক্সড, এগুলো কখনোই মিস হয় না। ঠিক আছে, এক হলো কি প্যারাথাইরয়েড এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে প্যানক্রিয়াস এন্ডোক্রাইন। ঠিক আছে, সেখানে হচ্ছে আপনার ইনসুলিনের সব ইনসুলিন নিয়ে আলোচনা যা আছে, স্পেশালি ইনসুলিনের কিছু ফিজিওলজিক্যাল প্রপার্টি, সেই ইনসুলিনের সাথে তার একটা জিনিস তৈরি হয়। কি জিনিস তৈরি হয় বলেন তো? ইনসুলিনের সাথে আরেকটা জিনিস তৈরি হয়, সি পেপটাইডের নাম শুনছেন না? পড়ায় না ইনসুলিনের ফিজিওলজি? অবশ্যই পড়াইছে। ঠিক আছে, সি পেপটাইড কেন ইউজ করা হয়, সি পেপটাইড কেন দরকার হয় সেগুলো। আচ্ছা, ইনসুলিন পড়বেন, ইনসুলিন হচ্ছে ফলোড বাই প্লাজমা গ্লুকোজ। ঠিক আছে, প্লাজমা গ্লুকোজ কোন কোন কন্ডিশনে হচ্ছে আপনার কোন কোন হরমোন বাড়ায় কমায় সেইটা। পাশাপাশি আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ডায়াবেটিসের ডায়াগনোসিসের ক্ষেত্রে প্লাজমা গ্লুকোজ কত কত লেভেলটা, এটা একটু জানবেন। এরপরে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসটা বিস্তারিত পড়ার চেষ্টা করবেন, স্পেশালি ডায়াবেটিসের ডায়াগনোসিস, ফিচার্স, আর হলো ওই যে কমপ্লিকেশন, মাইক্রোভাস্কুলার কিছু কমপ্লিকেশন আছে সেটা। এরপরে স্ট্রেসে কোন কোন হরমোন বাড়ে, গ্লুকোকর্টিকয়েড সম্পর্কে পড়বেন, ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড, এবং এখান থেকে যদি পারেন কুশিং, এডিসন, এগুলো একটু একটু দেখে যেতে পারেন। ঠিক আছে, না পড়লেও হবে, তবে কুশিংটা এক নজর যদি দেখে যান খুবই ভালো। থাইরয়েড থেকে একটা কোশ্চেন মোটামুটি ফিক্সড বলা চলে, প্রতি সেশনেই আছে থাইরয়েড থেকে একটা প্রশ্ন, সেটা হাইপো অথবা হাইপার যে কোনো একটা থেকে আসতে পারে। ঠিক আছে, কি আসে এখান থেকে? ফিচার থেকে প্রশ্ন আসে, আর হলো ইনভেস্টিগেশন থেকে প্রশ্ন আসে। হাইপারের ফিচার আর ইনভেস্টিগেশন, দ্যাটস ইট। 3 স্টারের মধ্যে এখানে স্লিপ এন্ডোক্রাইন থেকে রেসিডেন্সিতে প্রশ্ন যেহেতু আসছে একটু দেখে যান, ডেন্টিস্ট সাথে কয়েকটা প্রশ্ন আসছে। ঠিক আছে, ঘুমের সময় কোন হরমোন বাড়ে আর কমে, এটা। ঠিক আছে, বাকিগুলো না হলো চলছে। এরপরে আসেন হচ্ছে নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেন আসবে কয়েকটা জায়গা ফিক্স, যেমন রিসেপ্টরের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার নিউরোগ্লিয়াল সেল সম্পর্কে পড়বেন, স্পেশালি দেয়ার সোর্স আর হচ্ছে কি ফাংশন। এই তারপর হচ্ছে নার্ভ ফাইবারের ক্লাসিফিকেশন শুধু পড়লেই হবে, ফাইবারের ক্লাসিফিকেশন। ঠিক আছে, তারপর হচ্ছে নিউরোট্রান্সমিটার ক্লাসিফিকেশন, এক্সাইটরি, ইনহিবিটরি, বোথ এক্সাইটরি, এই ক্লাসিফিকেশনটা পড়লেই হবে। এইটা তো দেখলেন, লাস্ট বার প্রশ্ন আসছে, আপার এন্ড লোয়ার মোটর নিউরনের ক্যারেক্টারিস্টিক্স, লেশন হলে কি হবে। তারপরে কি আছে, পেইন এবং পেইন পাথওয়ে থেকেও প্রায় একটা প্রশ্ন আসে, প্রতি বছরই আসে, 2 সেশন আসে, 1 সেশন আসে, এরকম হয়। পেইন থেকে প্রশ্ন আসেই। ঠিক আছে, পেইন থেকে পেইনের পাথওয়েটা পড়বেন, ফার্স্ট পেইন, স্লো পেইন, ভিসেরাল পেইন, সুপারফিশিয়াল পেইন, পার্থক্যগুলো পড়বেন। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আগে একটা সময় ছিল প্রতি সেশনে অটোনমিক নার্ভাস থেকে একটা প্রশ্ন আসে, সেটা অটোনমিক থেকে আসবে, এরকম ছিল। মাঝখানে কয়েক বছর আসে নাই, কিন্তু গতবার আবার দেখলাম যে 2টা প্রশ্ন আসছে অটোনমিক থেকে, এবং 2টাই সিম্প্যাথেটিক থেকে আসছে। ঠিক আছে, সো অটোনমিক অলওয়েজ ইম্পর্টেন্ট, প্রশ্ন আসুক বা না আসুক, অটোনমিকের নার্ভ মানে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক যে বক্সটা আছে কোনটা কি করে এটা জানতেই হবে। ঠিক আছে, সো এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার টপিক থেকে কয়েকটা জিনিস যদি পড়তে চান, তাহলে সেক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ার কজ করে কারা, একটা রিফ্লেক্স থাক, সিনাপটিক ট্রান্সমিশন কিভাবে হয়, প্রিসিনাপটিক থেকে পোস্টসিনাপটিকের মধ্যে যে মেকানিক্স গুলো আছে সেখানে, সেটা একটু দেখবেন। বডি ফ্লুইডে আসি আমরা। বডি ফ্লুইডের মধ্যে প্রশ্নের জায়গা দেখেন, ইনফিনিটি স্টার টপিক হচ্ছে অল্প। কি ইসিএফ আইসিএফ এর মধ্যে ডিফারেন্সটা কি? একটা ছোট্ট বক্স আছে না বইয়ে, এই জাস্ট ওই বক্সটা পড়লেই হয়ে যাবে আপনার। ওখানে ইলেকট্রোলাইট থেকে একটা ইলেকট্রোলাইট শুধু পড়বেন, সেটা কোনটা? পটাশিয়াম। হাইপারক্যালেমিয়ার কজ আর ইফেক্ট, হাইপারক্যালেমিয়ার কজ আর ইফেক্ট তো দুইটারই সহজ, একই প্রায়, তাই না? তারপরে কি আছে, অ্যাসিড বেসড ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন। আর এখানে যে 4 রকম ডিজিজ আছে, কি কি? মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস। এই যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলাতে কোনটাতে কি হয়, এখান থেকে কি কি জানবেন এই ডিজিজ গুলো থেকে? 1 নম্বরে হচ্ছে এদের কম্পেনসেশন কিভাবে হয়, 2 হচ্ছে কারেকশন কিভাবে হয়, আর কজ সবগুলার পড়তে হবে না, কজ থেকে সবার আগে যেটা পড়বেন সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, মানে কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস। আরেকটা যদি পড়েন সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে কি পড়তে বললাম? হ্যাঁ, অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে
প্রথম কথা হচ্ছে কোনটা কেন হচ্ছে, বাইকার্বনেট আর কার্বন ডাইঅক্সাইডের যে কাহিনী এইটা। তারপরে হচ্ছে কম্পেনসেশন কোনটা কে করে সেইটা, কারেকশন কে করে সেইটা। কারেকশন তো আপনারা অন্য জায়গাতেও পড়ে আসছেন, ড্রেনেজ এন্ড সিস্টেম, এটা সেটা সব অন্য জায়গায় পড়া। আরেকটা জিনিস পড়তে বলছে সেখানে আর কি, কজ পড়লে শুধু দুইটা কজ পড়বেন, কোনটা কোনটা, মেটাবলিক অ্যাসিডোসিস আর একটা পড়তে চাইলে রেসপিরেটরি অ্যালকালোসিস, আর সবগুলা ল্যাব ডায়াগনোসিস। চারটারে কি লাগবে, ল্যাব ডায়াগনোসিস। এই সাথে এর সাথে এর কিন্তু একটা আলোচনা হচ্ছে পিএইচ, মানে অ্যাসিড বেস ডিসঅর্ডার শুরু করার আগে কিন্তু পিএইচ এর আলোচনাটা আছে, ঠিক আছে। পিএইচ এর খুবই সংক্ষিপ্ত আলোচনা, স্পেশালি দা বাফারস ওখানে। ওকে, বাফার গুলো একটু পড়বেন, এই যে এখানেও আছে কথাটা। ইসিজি চেঞ্জ শুধু হাইপোক্যালেমিয়ার ইসিজি চেঞ্জ পড়লেই হবে, আর বাকিগুলো না পড়লেও চলবে। ডায়রিয়া ভমিটিং এ কি কি মেটাবলিক অল্টারেশন হয় বডিতে, মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি কি হয় সেটা একটু জানতে পারলে খুবই ভালো, এর বাইরে আর কিছু লাগবে না। রেসপিরেটরি সিস্টেমে আসি আমরা। রেসপিরেটরি সিস্টেমে ইনফিনিটিস এর টপিক হচ্ছে মেকানিক্স অফ রেসপিরেশন, এক্সপিরেশন এবং ইন্সপিরেশনের যে মেকানিজম, নরমাল যে মেকানিজম, ঠিক আছে। ইন্সপিরেশন কিভাবে হয়, এখানে কোন কোন মাসল ইনভলভ, কি কি মাসল ইনভলভ, একটা ডায়াফ্রাম, একটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল, তাই না। এই মাসল গুলো যখন অ্যাকশনে থাকে তখন কিভাবে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে, কিভাবে এপি ডায়ামিটার বাড়ে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এবং এখানে যে প্রেসার চেঞ্জ হইলো, বাতাসটা ঢুকতেছে কিভাবে, ডেফিনেটলি কিছু প্রেসার চেঞ্জের কারণে। এখানকার প্রেসার আর মানে বাইরের অ্যাটমসফিয়ারের প্রেসার এক না, বিধাই তো বাতাসটা ঢুকতেছে, তাই না। এই যে কোথায় কত প্রেসার আছে অক্সিজেনের, এইটা একটু আপনাকে জানতে হবে, মেকানিক্স অফ রেসপিরেশন। এবং এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন, এট দ্য এন্ড অফ মানে এক্সপিরেশনে যে চেঞ্জ গুলা, পাশাপাশি হিমোডাইনামিক চেঞ্জ ডিউরিং রেসপিরেশন, এগুলো সবই মেকানিক্স অফ রেসপিরেশনের মধ্যে আসবে। তারপরে কি আছে, হাইপোক্সিয়া, আমরা দেখলাম লাস্ট বারে কজ। হাইপোক্সিয়াতে পড়া একটাই, সেটা কি, টাইপস অফ হাইপোক্সিয়া এবং কোনটা কেন হয়, কজেস অফ দ্যাট টাইপ। রেসপিরেটরি সেন্টার মানে রেগুলেশন অফ রেসপিরেশন, যেখানে চারটা সেন্টার আছে, কোন সেন্টারে কি কাজ এইটা জানলেই হবে। সারফেক্টেন্ট সম্পর্কে পড়বেন, খুবই ছোট্ট কিছু পড়া, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কিছু প্রপার্টি আছে সারফেক্টেন্টের, মানে পয়েন্ট করে দেওয়া আছে, সেটা দেখবেন। সারফেক্টেন্ট কখন তৈরি শুরু হয়, তারপরে হচ্ছে সারফেক্টেন্টের মেইন কেমিক্যাল কম্পোজিশন কি, কেমিক্যাল কম্পোজিশনের নাম কি, ডাইপাইল মেটাইল ফসফারিডাইল কোলিন, তাই না। তাহলে মেইন কেমিক্যাল কম্পোজিশন কি, ডেফিসিয়েন্সি হলে যে রোগটা হয়, হাইলিন মেমব্রেন ডিজিজ, তাই না, ইনফ্যান্টাইল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তাই না। এই কয়টা জিনিস জানবেন। তারপরে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার, প্রশ্ন আসুক বা না আসুক, এটা সবসময় ইম্পর্টেন্ট। এটা এরকম একটা টপিক, প্রশ্ন কমই আসে বলতে গেলে, কিন্তু সবসময় এটা ইম্পর্টেন্ট একটা টপিকে থাকে আর কি, স্পেশালি রাইট এন্ড লেফট শিফটের যে কজ গুলো সেগুলো। আর কমপ্লায়েন্স থেকে একটা প্রশ্ন ছিল এবার, এই জন্য এটা একটু দেখবেন। গ্যাসেস এক্সচেঞ্জ গুলো মাঝে মধ্যে চলে আসে, এটা খুবই সহজ একটা টপিক, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি কিভাবে ট্রান্সপোর্ট হয়, অক্সিজেন কি কিভাবে ট্রান্সপোর্ট হয় সেটা। জিআই সিস্টেমের মধ্যে আসেন, খুবই কমন টপিক, একটা থেকেই প্রশ্ন এখন রিসেন্টলি কয়েকটা পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে লিভার ফাংশন। সবার আগে একটা জিনিস পড়বেন জিআইটি থেকে, লিভার ফাংশন এবং ফাংশন টেস্ট, লিভার ফাংশন এবং লিভার ফাংশন টেস্ট। এরপর হচ্ছে বিভিন্ন ডাইজেশনের এনজাইম গুলো, হ্যাঁ, কোন খাবারে কোন কোন এনজাইম লাগে, কই থেকে আসে, স্পেশালি প্যানক্রিয়াটিক এনজাইম গুলো বেশি ইম্পর্টেন্ট, প্রোটিনস গুলো। তারপরে প্রোটিন, যে প্রোটিন ডাইজেশন আলাদা করে একটু ভালো করে দেখবেন, মুখ থেকে কি আসে, স্টোমাকে কি আসে, বিশেষ করে প্যানক্রিয়াস থেকে কি আসে, ঠিক আছে, এই প্রোটিলাইটিক সিস্টেমটা একটু পড়বেন। তারপরে পিএস এর জুস, আপনার হচ্ছে যে আমরা দেখছিলাম যে লিস্ট অ্যালকালাইন একটা আসছে, আবার এটাও আসছে হাইলি অ্যাসিডিক বা গ্যাস্ট্রিক জুসের পিএইচ আলাদা করে পরীক্ষা আসছে, ঠিক আছে। স্যালাইভার জুস মানে পিএইচ আলাদা করে পরীক্ষা আসছে, সো এই জন্য এই পিএইচ গুলো একটু দেখবেন, ওকে। আর লাস্ট হচ্ছে গ্যাস্ট্রিক জুস থেকে HCl, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ফাংশন, এইটা একটু পড়বেন, এবং এখানে কোন কোন ফ্যাক্টর HCl সিক্রেশনকে বাড়ায় কমায়, ঠিক আছে, ওই কয়টা টপিক একটু পড়লেই হয়ে যাবে। জিআই সিস্টেম শেষ। সিভিএস এ চলে আসি আমরা। সিভিএস এর মধ্যে একটা প্রশ্ন রিসেন্টলি আবার রেসিডেন্সিতে, আগে অনেক আসতো, আবার মাঝখানে আসে নাই, আবার রিসেন্টলি আসতেছে, সেটা হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন টু কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটার মানে কি, মানে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাস। যে সিভিএস এর প্যারাসিম্প্যাথেটিক দেখে, ভ্যাগাস নার্ভ দেয় না, তো ভ্যাগাস স্টিমুলেশন হইলে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন না। এখন সিভিএস এর উপর প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি, এটা তো আপনারা জানেনই। সিবিএস এর উপর সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর রোল আছে না, এই প্যারাসিম্প্যাথেটিক এর রোলটাই আসে বারবার। তারপরে কার্ডিয়াক আউটপুট কি, কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। ব্লাড প্রেসার কি, মানে ওই যে চারটা প্রেসার আছে, কোন প্রেসার কি এবং কোন কোন ফ্যাক্টরের উপর বিপি ডিপেন্ড করে, প্লাস ফ্যাক্টরের পরে আরেকটা জিনিস এখান থেকে অবশ্যই লাগবে, রেগুলেশন অফ ব্লাড প্রেসার।
শর্ট টার্ম, লং টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম। লং টার্মের মধ্যে ওখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, আর শর্ট টার্মের মধ্যে ব্যারোরিসেপ্টর সিস্টেম। এই দুইটা সিস্টেম থেকে প্রশ্ন আসে, বাকিগুলো থেকে আসে না। তাহলে এখানে ব্যারোরিসেপ্টরটা লাগবে, আর ওইদিকে লাগবে হচ্ছে কোনটা, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। ভেসো অ্যাক্টিভ সাবস্টেন্স মানে হলো ভেসো ডাইলেটর এবং কনস্ট্রিক্টরের নামগুলো লাগবে। ঠিক আছে, ভেসো কনস্ট্রিক্টর কারা, ভেসো ডাইলেটর কারা। আর এখানে যে প্রপার্টি অফ হার্ট মাসল থেকে একটা প্রশ্ন এবার আসছে, সো এটা একটু দেখে নিয়েন, হার্ট মাসলে কি কি হয়। ওকে, তাহলে এইটুকু পড়লেই হবে, আর বাকিগুলো লাগবে না। এবার আসেন জিপি। জিপিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, এক নম্বরের শুরুতেই আছে ফিডব্যাক, নেগেটিভ এন্ড পজিটিভ ফিডব্যাক। পরীক্ষা কোনটা বেশি আসার কথা বলেন তো? নেগেটিভ। নেগেটিভ তো সবই বডিতে, পজিটিভ অল্প কয়টা আছে, তাই না? কি তিনটা, আর অনেক 10টার মতো আছে, কিন্তু আপনাদের বইয়ে 4টা না 3টা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তারপরে হচ্ছে মেমব্রেনাস, নন মেমব্রেনাস অর্গান, এগুলোর নাম পড়বেন, খুবই ইজি। ডিফিউজ মেমব্রেন ট্রান্সপোর্ট, আপনারা মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে যে ক্লাসিফিকেশনটা, সবার আগে ক্লাসিফিকেশনটা পড়বেন। এরপরে একটু যদি পারেন অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে পার্থক্যটা কি, কোথায় ক্যারিয়ার প্রোটিন লাগতেছে, কোথায় লাগতেছে না, এই যে বেসিক ছোট ছোট ইনফরমেশন গুলা, এগুলো একটু পড়বেন। অ্যাকশন পটেনশিয়াল, পরীক্ষা আসুক বা না আসুক সবসময় ইম্পর্টেন্ট একটা টপিক। ভাইয়া নেটে প্রবলেম হচ্ছে। আপনারা কথা শুনতেছেন না অনলাইনে যারা আছেন? কেটে কেটে যাচ্ছে কথা। অন্যরা সবার হইলে আমি শুনতে পাচ্ছি। ওকে, তার মানে যিনি বলছেন তার নেটওয়ার্কের সমস্যা। অ্যাকশন পটেনশিয়াল আসি আমরা। অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে আমাদের 3টা ফেজ আছে, তাই না? কি কি? ডিপোলারাইজেশন, তারপর র্যাপিড রিপোলারাইজেশন, স্লো রিপোলারাইজেশন, এরকম কিছু কথা আছে। অথবা কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে প্লাটো ফেজ আছে, তাই না? এরকম বিভিন্ন ফেজ আছে। কোন ফেজ কোন আয়নের জন্য হয়, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কোন ফেজ কোন আয়নের জন্য হয়, প্লাটো কোন আয়নের জন্য হয়, এগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি আছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে কি পড়বেন বলেন তো? ফাংশন, অনলি ফাংশন। এই বাকি আরো অনেকগুলা মেমব্রেন মানে অর্গানালি আছে, যেমন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেমন প্লাজমা মেমব্রেন। এগুলোর যদি শুধু ফাংশন গুলো পড়তে পারেন খুব ভালো। আর তো নাই মনে হয়, শেষ। রেনাল সিস্টেম আছে, রেনাল সিস্টেম 10টা সিস্টেম, তো লাস্ট সিস্টেম হচ্ছে রেনাল সিস্টেম। রেনাল সিস্টেমের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে গ্লোমেরুলার এন্ড টিউবুলার ফাংশন টেস্ট। টেস্ট গুলো সবার আগে কি পড়বেন তাহলে? রেনাল ফাংশন টেস্ট একটা। তারপরে কিডনির কাজ কি, একদম শুরুতেই যেটা দেওয়া আছে, রেনাল সিস্টেমের শুরুতে কিডনির ফাংশন গুলো দেওয়া আছে না? স্পেশালি কোন ফাংশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলেন তো? ভেরি গুড, এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি। 3টা হরমোন তৈরি করে, হরমোনগুলোর নাম, এটা পরীক্ষা আসছে। আবার কিডনির উপর 9-10টা হরমোন কাজ করে, তাই না? এই হরমোনগুলোর নাম সবচেয়ে ভালো হয় কোনটা কি করে সেটাও জানা থাকলে। আর কি আছে? আর একটা হলো ফিজিওলজিক্যালি কোন কোন সাবস্টেন্স গুলো রিঅ্যাবজর্পশন হয়, কোনগুলো সিক্রেশন হয়। ঠিক আছে, রিঅ্যাবজর্পশন তো অনেক হয়, সিক্রেশন মাত্র 3টা। কি কি? হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে কি হয়? সিক্রেশন হয়। এই তো শেষ আমাদের রেনাল সিস্টেম, মোটামুটি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি শেষ বলা যায়। ওকে, তাহলে প্রশ্ন, আমরা কিন্তু টপিক খুব বেশি বলি নাই, ঠিক আছে? কিন্তু টপিক তো আসলে বেশি, 10টা টপিক। হ্যাঁ, 10টার মধ্যে 5টা করে দিলে তো 50টা, তাই না? তো মোটা দাগে আমি দেখছি যে 100টার মতো টপিক আপনাদেরকে দেওয়া হয়েছে প্রায়। ঠিক আছে, একদম ভেঙে 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 এই 100টা টপিক পড়ে গেলে আপনি যদি 30টা প্রশ্ন পান, খারাপ কি? ঠিক আছে, ওকে। প্রথমবার পড়ার সময় তো 1000-এর বেশি টপিক পড়ছেন। হ্যাঁ, ওকে, এখন আসি আমরা জেনারেল এন্ড সিস্টেমিক ফার্মাকোলজিতে কথা বলবো একটু। ঠিক আছে, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। জেনারেল সিস্টেমিক ফার্মাকোলজি। ওকে, ফার্মাকোলজি হচ্ছে আসলে একটা আনএক্সপেক্টেড জায়গা, খুব মন দিয়ে শুনবেন। ফার্মাকোলজি থেকে কোনোবার একটা আসে, কোনোবার আসেও না, কোনোবার 2টা আসে, কোনোবার 10টা আসে। ঠিক আছে, খুবই আনএক্সপেক্টেড একটা জায়গা। তবে মানে যতবারই যত প্রশ্ন আসছে, এইটা আপনারা শিওর থাকতে পারেন আনকমন টপিক থেকে প্রশ্ন আসবে না, আসলে সর্বোচ্চ একটা।
মানে আনকমন টপিক থেকে প্রশ্ন, মানে আপনাদেরকে ক্লাসে যা পড়ানো হয়েছে এর মধ্যেই পাবেন, যদি বেশিও আসে, আর কম আসলে তো আসলোই। এইটা এবং মাইক্রো, এই দুইটা সেম প্যাটার্ন। এইটা এবং মাইক্রো কিন্তু আনএক্সপেক্টেড। মাইক্রো থেকে এমনও সেশন আসছে 7-8টা প্রশ্ন বা 10টা প্রশ্ন আসছে, আবার এমনও সেশন আসছে একটা প্রশ্ন আসছে, আসেও নাই। এই দুইটা জায়গা হচ্ছে একটু আনএক্সপেক্টেড। কিন্তু রেসিডেন্সির ক্ষেত্রে আবার এই দুইটা থেকে প্রশ্ন আসবেই আসবে, অনেক প্রশ্ন আসে। তো এই জায়গাটা পার্ট ওয়ানের ক্ষেত্রে একটু আনএক্সপেক্টেড। তো আমরা একটা এভারেজ প্রিপারেশন নিয়ে যাব ফার্মার জন্য, ঠিক আছে? যেমন এই জানুয়ারি 26-এর টপিক গুলো খেয়াল করেন, আপনারা দেখেন কোনোটা আনকমন আছে কিনা। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইনহিবিট নিউক্লিক অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ক্লাসিফিকেশন পড়ছেন না আপনারা? মাইক্রোতেও পড়ছেন, ফার্মাতেও পড়ছেন। হুইচ ড্রাগ কজেস নেফ্রোটক্সিসিটি, এইটা আপনি ডিরেক্টলি না পড়লেও আপনি যখন সব ড্রাগ পড়ছেন তখন আপনি জানছেন কোনগুলো নেফ্রোটক্সিক। যেমন এনএসএআইডি অপশনের মধ্যে এটা থাকবে না, এটা হতেই পারে না, এটা অপশনে ছিল, ঠিক আছে? সো কিছু জিনিস আপনাকে নিজে থেকে চিন্তা করতে। অ্যান্টিবায়োটিক সেফ ফর প্রেগন্যান্ট উইমেন, এটা কমন প্রশ্ন না? প্রেগন্যান্সি সেফ অ্যান্টিবায়োটিক। তো জেনারেল ফার্মাকোলজি থেকে যে 3টা প্রশ্ন আছে, 2টা আসছে অ্যান্টিবায়োটিক থেকে, একটা আসছে এনএসএআইডি থেকে। তাহলে কি আপনার পড়ার বাইরে থেকে আসছে? আসে নাই। এরপরে দেখেন স্টেরিলাইজেশন থেকে একটা প্রশ্ন আসছে। এই জায়গাটা হচ্ছে একটু মানে আনইউজুয়াল বলতে পারেন। অপটান্ডেন থেকে প্রশ্ন আসছে। অপটান্ডেনের কমন অপটান্ডের নাম, অপটান্ডেন থেকে এর বাইরে কিছু আসারও সুযোগ নেই, তাই না? আপনাদের ডেন্টাল ফার্মা শিটের মধ্যে দেখবেন পুরো অপটান্ডেন নিয়ে এক পেজের মধ্যে আলোচনা শেষ, সেখানে শুধু নামগুলো দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, বিস্তারিত জানার কোনো দরকার নাই। সিলভার নাইট্রেট কিভাবে অপটান্ডেন হিসেবে কাজ করে তো ডিটেইলস পড়ার দরকার নাই, ঠিক আছে? কিভাবে টিউবিউল গুলো সিল হয় সেটা নিয়েও জানার দরকার নেই, শুধু নামগুলো পড়বেন, ঠিক আছে? বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন।